লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের জন্মদাগ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে রয়েছেন সব সময়, তাদের অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো গল্পটি শুনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প জন্মদাগ। সৌন্দর্য ছাড়া সত্যের প্রকাশ ভয়ঙ্কর, তাই দামি মেকআপের আড়ালে একটা কদর্য সত্য ঢেকে ফেলার চেষ্টা করছে রূপান্বিতা সেন। ঠিক যেমন করে বিয়ের প্রথম ঠোঁটের কালো ক্ষত ঢেকে ফেলত রূপান্বিতা গাঢ় মেরুন রঙের লিপস্টিক দিয়ে। সেটা ছিল স্বামীর আদরের দাগ, প্রেমের স্পর্শ। কিন্তু প্রেমের স্পর্শ যদি এত সুস্পষ্ট হয়, তাহলে সেটা দেখনদারির পর্যায়ে পড়ে। এই কথাটা অবশ্য রূপান্বিতার বিয়ের পর মনে হয়েছিল। বিয়ের আগে সঞ্চয়িতা যখন প্রথম তাকে নতুন বউয়ের মুখের এই দাগগুলোর সম্পর্কে অবহিত করেছিল, তখন রূপান্বিতার মনে হয়েছিল এটা কি আদর নাকি অত্যাচার? প্রেমের প্রকাশের মধ্যে কি কোনো কোমলতা নেই? অথচ প্রেমের গানে আর কবিতায় তো অন্যরকম কথা পড়েছে রূপান্বিতা। প্রেমিক প্রেমিকা ফুলের বিছানায় শুয়ে পরস্পরের দিকে তাকিয়ে শুধু কাটিয়ে দিতে পারে কয়েক কোটি মুহূর্ত। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। ফুলের মতোই কোমল লাগে গানের সুর আর কথা। তাহলে স্বামী তার নবপরিণীতা স্ত্রীর মুখে আঘাতের চিহ্ন এঁকে দেবে কেন? তাদের প্রথম মিলনের ক্ষণটি, সেই দিনগুলি যাতে স্মৃতিতে অক্ষয় হয়ে থাকে, সেই জন্যই কি? কবিও তো লিখেছেন এর পরের পংক্তিতেই, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো না। ফুল বিছানো খাটের উপরে শুয়ে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর যে প্রথম মিলন মেলা, সেটিকে অমর করে রাখার জন্যই তাহলে এই দাগ চিত্রায়িত করতে হয়। ওই জন্যই কবি হয়তো বারবার কাতর অনুরোধ জানিয়েছেন, ভুলো না ভুলো না ভুলো না। এ তো পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই অভিপ্রায়। তার প্রকাশ এত নৈর্ব্যক্তিক বলেই তো তিনি আমাদের সকলের প্রিয় কবিগুরু। রূপান্বিতার মামাতো দিদি সঞ্চয়িতা ছিল ভীষণ পাকা। লেখাপড়ায় লবডঙ্কা হলে কি হয়, এইসব ব্যাপারে তার বুদ্ধি খুলতো সবচেয়ে বেশি। সঞ্চয়িতা ছিল রূপান্বিতার চেয়ে মাত্র 1 বছরের বড়। সঞ্চয়িতা যখন ক্লাস 12-এ পড়ে, রূপান্বিতা তখন ক্লাস 11-এর স্টুডেন্ট। ছোট মামার বিয়ে হলো তখন। মায়েরা 4 ভাই বোন। বড় মামা, তারপর রূপান্বিতার মা, তারপর টুলু মাসি, আর ছোট মামা ছিল সবার ছোট। বৌভাতের দিন সন্ধেবেলা মা, বাবার দাদা সবাই খেয়ে বাড়ি চলে গেল, কিন্তু রূপান্বিতা থেকে গেল মামার বাড়ি। সঞ্চয়িতা কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, কয়েকটা দিন থেকে যা রূপ, খুব ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে। রূপান্বিতা গলা নামিয়ে বলল, কিন্তু বাবার অফিস কামাই হবে বলে মা আর বাবা যে আজ রাতে চলে যাচ্ছে, দাদাও ওদের সাথেই চলে যাবে, ওর ফুটবল ম্যাচ আছে, আমাকে তাহলে একাই থাকতে হয়। মা বাবা যদি রাজি না হয়, এটাই ভাবছিল রূপান্বিতা। বলল, তুই আমাকে ফোনে কথাগুলো বলতে পারবি না দি? সঞ্চয়িতা মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করল, এসব কথাগুলো থিওরিটিক্যালি বোঝানো যায় না, বুঝেছিস তো? প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া দরকার। রূপান্বিতার একদিকে প্রচণ্ড কৌতূহল হচ্ছিল, অন্যদিকে পড়ার ক্ষতি হবে বলে ভয় পাচ্ছিল। এখন স্কুলে গরমের ছুটি থাকলেও বাড়িতে বাবার কাছে বসে পড়ার তো কামাই নেই। তাছাড়া মায়ের কাছে বসে গান শেখাও আছে,
শেষমেশ ভাবল থেকেই যাবে। সেই ছোট থেকেই পড়াতে বসে বাবা সব সময় বলেন, মনকে আগে শান্ত করতে হবে রু, পড়ায় মনোসংযোগ করতে হবে, নইলে সেটা কেবল সামনে বই নিয়ে বসে থাকা হয়, সময়ের অপব্যয়। তাই বলছি, তোমার যদি এখন রান্নাঘরে গিয়ে ঠাকুমার কাছে নাড়ু খেতে ইচ্ছা করে, তাহলে আগে সেটা প্রাণ ভরে খেয়ে এসো, তারপর না হয় জ্ঞান তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করা যাবে। রূপান্বিতা বাবার এত কঠিন কঠিন কথা কিছু বুঝতে পারত না। তার তখন পড়ায় যে মন বসছে না, শুধু এইটুকুই বুঝত। রূপান্বিতার কি দোষ? রান্নাঘর থেকে তখন যদি মালপো ভাজা অথবা নাড়ুর পাক দেওয়ার মিষ্টি গন্ধ বেরোয়, তাহলে মন তো উসখুস করবেই। বাবা রূপান্বিতার মুখের দিকে তাকিয়ে হাসতেন। বাবা রূপান্বিতার মুখ দেখে সব ধরে ফেলেন। তাই ছোট মামার বৌভাতের দিন দির দেওয়া প্রস্তাবটা বাবাকে না বলে রূপান্বিতা মাকেই বলেছিল, মা, আমি এই কটা দিন মামার বাড়িতেই থাকবো। আমার তো এখন গরমের ছুটি চলছে, স্কুলে যাওয়া তো নেই। অষ্টমঙ্গলাতে ছোট মামা যখন জোর খুলতে শ্বশুর বাড়ি যাবে, তখন আমিও ওদের সাথে ফিরব। ছোট মামার শ্বশুর বাড়ি শকুন্তলা পার্ক, আর রূপান্বিতার বাপের বাড়ি সরসুনা। মামার বাড়ি ঠাকুরপুকুরের সত্যেন পার্কে। সত্যেন পার্ক থেকে শকুন্তলা পার্ক যাবার পথে সরসুনাতে রূপান্বিতাকে ছোট মামা নামিয়ে দেবে, এরকম একটা প্রস্তাব দিদার কাছে আগে ভাগে দিয়ে রেখেছিল দুই বোন মিলে। দিদা হলো সবার ওপরে, দিদার কথা মা ফেলতে পারবে না। তবু মা একবার বলেছিল, গরমের ছুটি, শীতের ছুটি, এগুলোকেই তো কাজে লাগাতে হয় রু। এই সময় গান, কবিতা এইসব চর্চা করে নিজেকে সমৃদ্ধ করে নিতে হয়। বইয়ের পড়াগুলো এগিয়ে রাখার জন্য এটাই তো আদর্শ সময়। রূপান্বিতা বলল, গান, কবিতা, নাচ এগুলো এখানে থাকলেও চর্চা করা যাবে মা, বরং বলতে পারো ভালো করেই হবে। মা বলল, গান অথবা কবিতার চর্চা কতটা কি হবে আমি জানি না রু, কিন্তু নাচানাচি যে যথেষ্ট হবে সেটা বুঝতে পারছি। রূপান্বিতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। দিদা বলল, এত বই নিয়ে সব সময় বসে থেকে কি হবে বুলু? মেয়ে মানুষ হয়ে জন্মেছে যখন, বিয়ে তো করতে হবে, আর তার জন্য একটু ছলাকলাও তো শিখতে হবে, নইলে আমার রু দিদি তার বরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে কি করে? মা বলল, তুমি ভুল জানো মা, 16 কলায় পারদর্শী হলেও কিছুই করা যায় না যতক্ষণ না তুমি উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারছো, ততক্ষণ তোমার কোনো মান মর্যাদা নেই। দিদা বলল, তাই নাকি রে বুলু? তাহলে তুই আমায় বল দেখি বুলু, কটা পয়সা রোজগার করে তুই জামাইকে দিস রে? সংসারে তোর কর্তৃত্ব তো আমি কম দেখি না। জামাই কটা লুচি খাবে সেটাও তো তুই ঠিক করে দিস। দীপুর সাথে বেশি কথা বলতে দেখলেও তুই দেখতাম তারা লাগাতিস। দীপু মাসি মামার বাড়িতে ঠিকই কাজ করত, সে একটু বেশি কথা বলতো, তার বিয়ে হয়নি। সবাই বলতো দীপু মাসির স্বভাব চরিত্র ভালো না। মা সেই কথার উল্লেখ করে বলল, অন্য লোকেরা বেশি টাকা মাইনে নেয়, দীপুকে কিছু টাকা কম দিতে হয় বলে বৌদি তাকে কাজে রেখেছে। কিন্তু ওই বাচাল মেয়েটার সাথে বকবক করা কি কোনো কাজের কথা? দীপুও এটা ওটা কথা জিজ্ঞেস করছে, আর উনিও উত্তর দিচ্ছেন, কিন্তু আমারই তো উচিত রুয়ের বাবাকে সাবধান করে দেওয়া। বদনামের দাগ লাগলে লোকে তো তখন আমাকেই দুষবে। আবার কতটা কি খাচ্ছেন, কতটা পরিমাণে খেলে তিনি হজম করতে পারবেন, সেদিকেও তার হুঁশ থাকে না। এরপর বাড়ি গিয়ে যদি তিনি পেটের অসুখে ভোগেন, তাহলে আমি তার স্ত্রী, আমি কেন তাকে দেখে শুনে রাখিনি? শাশুড়ি কি এসব কথা শোনাতে ছাড়বে আমাকে? বাবার ওপর মায়ের নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল। গোটা সংসারটাই যেন মায়ের ভয়ে তটস্থ হয়ে থাকত। কে কত গ্লাস জল খেয়েছে সেটাও যেন মায়ের নখদর্পণে থাকত। কোনোদিন জল একটু কম খেলে মা ঠিক ধরে ফেলতেন, গম্ভীর স্বরে বলতেন, তুমি আজকে খুব কম জল খেয়েছ রু। কি করে যে মা এত কিছুর হিসেব রাখতেন কে জানে। দিদা বলতো, তোমার যখন বিয়ে হবে রু, তখন দেখবে তুমিও কত কিছু হিসেব করতে শিখে গেছো। বিয়ে হলেই মেয়েরা বড় হয়ে যায়, আর বিয়ের আগে কচি খুকি বলেই গাল টিপে দিত দিদা। রূপান্বিতা বলল, আর বিয়ের পর ছেলেরা কি হয় দিদা?
ছেলে থেকে লোক হয়ে যায়? সঞ্চয়িতা কানের কাছে মুখ এনে বলল, শুধু লোক নয় রে, অসভ্য লোক হয়ে যায়। সেটা দেখাবো বলেই তো তোকে থেকে যেতে বলছি। ফুলশয্যার পরদিন সকাল হতে না হতেই তাকে ধাক্কা দিচ্ছে সঞ্চয়িতা। রূপান্বিতার তখনও ঘুম কাটেনি। অনেক রাত অবধি হইচই হয়েছে গতকাল। ঘুমের ঘোরে রূপান্বিতার মনে নেই যে সে মামার বাড়িতে আছে। বলল, আহ মা, স্কুল তো এখন ছুটি, এত সকালে ঘুম থেকে উঠে কি হবে? সঞ্চয়িতা বলল, আমাদের বাড়িতে এসেও তুই স্কুলের কথা ভাবছিস রু? ধন্যি তোর অধ্যাবসায়। আচ্ছা রু, পাঠ্য বই পড়ে তুই বাস্তব জীবন সম্পর্কে সঠিক ধারণা করতে পারবি? বোকা মেয়ে একটা, বইতে কি সব লেখা থাকে রে রু? বিদ্যাপতি অত বড় একজন কবি, তিনি কি লিখেছেন? জনম অবধি হাম রূপ নিহারুলু, নয়ন না তিরোপিত ভেল, লাখো লাখো যুগ হিয়ে হিয়া রাখিল, তবু হিয়া জুড়ন না গেল। প্রথমত লাখ লাখ যুগ তো বেঁচে থাকাই সম্ভব নয়, তার ওপর দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থেকেই শুধু জীবন কাটিয়ে দেবে, এরকম আবার হয় নাকি? তাহলে যে কি হয় সেইটাই তককে তককে থেকে দেখলো সঞ্চয়িতা রূপান্বিতা। মামি যখন দরজা খুলে বেরোলো তখন তার সিঁদুর লেপ্টে আছে সারা কপাল জুড়ে। রূপান্বিতার স্বভাব বরাবর একটু অন্তর্মুখী। বই নিয়ে সে বসে থাকে, একমাত্র খাবারের গন্ধে যেটুকু লোলুপ হয়। স্কুল ছুটি থাকলে বই নিয়ে দোতলার নিজের ঘরে বসে পড়তে পড়তে তার খেয়াল থাকে না যে এইবার স্নানে যেতে হবে। মা এসে তাগাদা দেন, কি রে রু, স্নান করবি কখন? 11টা যে বেজে গেল, বেশি বেলায় স্নান করলে চুল শুকাবে। মামার বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই অবশ্য পড়ায় মন বসছে না। দি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কিছু দেখিয়েছে। ছোট মামির ঠোঁটে ভালোবাসার নিশানা, কপালে লেপ্টে থাকা সিঁদুর, চোখে মুখে বাড়তি খুশির ঝলক থাকতো ছোট মামির। চলে আসার দিন দিদা মুচকি হেসে বলল, চিন্তা নেই রু, বিয়ের পর তোমার বর তোমাকে অনেক আদর করবে, ভালোবাসবে। সকালে দেখবে তাকে ছেড়ে তোমার ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছে না, তারপর গোটা দিন অপেক্ষায় থাকবে আবার কখন তাকে নিজের করে পাবে, তখন প্রত্যেকটি রাতই তো মধুজামিনী। রূপান্বিতা বলল, ধ্যাত। দিদা বলল, দিদার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় রু, এই কদিনে তুমি যে যথেষ্ট পেকেছো সে আমি বেশ বুঝতেই পারছি। বাড়িতে গিয়ে কিন্তু পড়ায় মন বসাতে হবে দিদি, তোমার বাবা তো আবার তোমাকে দিগ্গজ পণ্ডিত বানাতে চায়, তাই চট করে তোমায় বিয়েও দেবে না। সেই অদেখা অজানা লোকটিকে কল্পনায় রেখে কতদিন তোমাকে বিরহ নলে জ্বলতে হয় কে জানে। রূপান্বিতা কপট রাগ দেখালো, বলল, দিদু ভালো হবে না বলছি। দিদা বলল, ভালো যে হবে না সে তো বুঝতেই পারছি দিদি। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নলে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো। রূপান্বিতা বলল, ইস, বিয়ে করার জন্য যেন আমি মরে যাচ্ছি। বিয়ে করলে কত কাজ করতে হবে না, রান্না বান্না করতে হবে, তারপর শাশুড়ি যদি কুচুটে বদমাইশ হয় তখন আমায় কে উদ্ধার করবে শুনি। দিদা বলল, তা তোমার শাশুড়ি যদি বুনো ওল হয় তুমিও তখন বাঘার তেঁতুল হয়ে তাকে শায়েস্তা করবে। দীর্ঘশ্বাস ফেলল রূপান্বিতা। সত্যি কি ছেলে মানুষই না ছিল তখন, কেমন সহজে বিশ্বাস করেছিল দিদার কথা। শাশুড়ি যেই তাকে আক্রমণ করবে অমনি সেও পাল্টা আক্রমণ করবে, কিন্তু সংসারটা তো রণক্ষেত্র নয়, হতে পারে না। এখানে পরস্পরকে ভালোবাসতে হয়। মা বলতেন, ভালোবাসলে নাকি বনের পশুও বশ হয়। এটাও যে কতখানি ভুল সেটা আজ জানে রূপান্বিতা। তবে সেদিন থেকে মনের গোপন কুঠুরিতে সযত্নে একটা সুখী সংসারের স্বপ্ন লালন করেছিল রূপান্বিতা, যেখানে এক একটি মুহূর্ত অনন্তকাল হয়ে ধরা দেবে তার কাছে,
যেমনটি লিখেছেন বিদ্যাপতি। বই হাতে নিয়ে সবই ভাবছিল রূপান্বিতা। নিচে একটা হট্টগোলের আওয়াজ পেয়ে সে তড়িৎ গতিতে ছুটে এসে বারান্দায় দাঁড়ালো। নিচের উঠোনে মায়ের পায়ের কাছে বসে পড়েছে দীপু মাসি। আমাকে এই কটা মাস তোমার বাড়িতে ঠাঁই দাও দিদি, তাড়িয়ে দিও না। বাবা পাশেই দাঁড়িয়ে আছেন। আজ রবিবার, বাবার অফিস ছুটি। ঠাকুমাও বেরিয়ে এসেছে ঘর থেকে। ছিছি বৌমা, ওকে তাড়িয়ে দাও। এসব পাপিষ্ঠার চোখের জলে ভুলে যেও না তুমি। ঠাকুমা বলল। মাকে কেমন যেন দিশেহারা লাগছে। মা বলল, কিন্তু মা, কুমারী মেয়ের বাচ্চা হওয়াটা ঠিক দেখায় না ঠিকই, কিন্তু যে আসছে তার তো কোনো দোষ নেই। বলছিলাম কি মা, দীপুকে কি চিলেকোঠার ঘরে রেখে দেব? বাবা বলল, হ্যাঁ মা, বলু যখন দীপুকে রাখতে চাইছে তুমি আর এতে বাধা দিও না। সামনের মাসে কাজের মাসিও কাজ ছেড়ে দেবে বলছিল মাসির বয়স হয়েছে, শরীরে পোষাচ্ছে না। এই 6টা মাস দীপু থাকুক এখানে, তারপর না হয় বাচ্চা হয়ে গেলে একটা ব্যবস্থা করে চলে যাবে। রূপান্বিতা ভাবছিল, মা তো আর কেউ একার প্রচেষ্টায় হতে পারে না, তার জন্য একজন স্বামী লাগে। কিন্তু দীপু মাসির তো বিয়ে হয়নি, তাহলে কি করে হলো এমন একটা অঘটন? ঠাকুমা বলল, কিন্তু খোকা, একটা নষ্ট চরিত্রের মেয়েকে তুই বাড়িতে থাকতে দিবি? বাবা বলল, কুমারী মেয়ের সন্তান হওয়া নিঃসন্দেহে অপরাধ, কিন্তু ওকে যদি আমরা এখন বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে তো সে আত্মহত্যা করবে বলছে। ভেবে দেখো মা, সেক্ষেত্রে 2টো প্রাণ শেষ হয়ে যাবে। রূপান্বিতা ভাবে, তার মা সে সময় একটা কত বড় বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছিল। বাড়িতে দাদা আছে, বাবা আছেন, এই কুকর্মের দায় যদি তাদের কারো ঘাড়ে এসে পড়ে সে ভয়ও তো তিনি পাননি। অথচ রূপান্বিতা যখন বারবার স্বামী আর শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে শ্বশুর বাড়ি ছাড়তে চেয়েছে, তখন সবচেয়ে বেশি তো মাই বিরোধিতা করেছিল। বলেছিল, মেয়েদের যখন মাথায় একবার সিঁদুরের রেখা পড়ে তখন সেটাকে অস্বীকার করে বাপের বাড়ি চলে এলে সে কলঙ্কের দাগ নাকি বাপের বাড়ির ওপরেও পড়ে। সারাদিন মাকে নানা কাজে সাহায্য করত দীপু মাসি, তার মুখ যেন কেউ একেবারে সেলাই করে দিয়েছে। রূপান্বিতা একদিন বলল, মা দেখেছ, দীপু মাসি কেমন যেন একেবারে শান্ত হয়ে গিয়েছে, আর অত বকবক করে না, হেসে গড়িয়ে পড়ে না। মা বলল, মেয়ে মানুষের চরিত্রে যখন দাগ লেগে যায় তখন তার বুকের ওপর পাথর চেপে বসে। রূপান্বিতা বলল, আর পুরুষের চরিত্রে দাগ লাগে না মা? মা বলল, পুরুষরা দাগ লাগতে দেয় না বিশেষ করে তার যদি টাকা থাকে, প্রভাবশালী হয়, খুন করে সব প্রমাণ লোপাট করে ফেলে, তারপর টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেয়। আসল সত্যি বিষ বাও জলের তলায় চাপা পড়ে যায়। বইতে পড়েছে রূপান্বিতা, আইন হলো শক্তিমানের ইচ্ছা। তবু একদিন চুপি চুপি জিজ্ঞাসা করলো দীপু মাসিকে, তোমার বাচ্চার বাবা কে গো মাসি? দীপু মাসি বলল, এসব কথা আমাকে জিজ্ঞাসা করো না তাহলে তোমার মা হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। রূপান্বিতা বলল, এখন ভাদ্র মাস পড়ে গেছে, এ সময় কুকুর বেড়ালকেও বাড়ি থেকে তাড়ায় না দীপু মাসি, তোমার কোনো চিন্তা নেই। দীপু মাসি বলল, কিন্তু আমার বাচ্চা হতে তো এখনো অনেকটা দেরি আছে। রূপান্বিতা বলল, তুমি তোমার বাচ্চাকে এতটা ভালোবাসো দীপু মাসি, আর সেই লোকটা কেমন গো? দীপু মাসি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাচ্চার জন্য আমি কি করতে পারলাম বলো? সমাজ তো তাকে বেজন্মা বলে দাগিয়ে দেবে, আর সেই লোকটা তো একটা অমানুষ গো। এরা হলো রাজনীতির মুখোশ পরা লোক, সেজেগুজে মানুষের সামনে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলে মানুষকে ভোলায়, চক্রান্ত করে মানুষের আবেগে উত্তেজনার আগুন ছড়ায়, আর আড়ালে বসে কত লোকের যে অনিষ্ট করে সে কেবল তারাই জানে। রূপান্বিতা বলল, তুমি সব ফাঁস করে দাও। দীপু মাসি বলল,
ফাঁস করলে সে হয়তো বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে, কারণ তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। রূপান্বিতা বলল, ও তাহলে তুমি এখানে পালিয়ে এলে কেন? দীপু মাসি বলল, বিয়ের পর সে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল, বলেছিল এই বাচ্চাটাকেও শেষ করে দেবে। প্রথম বউটাকে তো মেরেই ফেলেছিল, দ্বিতীয় বউটা ডিভোর্স করে কোনো রকমে প্রাণে বেঁচেছে। সেই জন্যই তো ছোট বৌদির কাছ থেকে লুকিয়ে তোমাদের ঠিকানা নিয়ে পালিয়ে এলাম এখানে। কিছুই বিশ্বাস নেই তাকে। এই গল্প রূপান্বিতার, দীপু মাসির নয়। বাচ্চাকে 7 মাসের করে নিয়ে চলে গিয়েছিল দীপু মাসি। দীপু মাসির ছোটবেলার বন্ধু নাকি উত্তরবঙ্গের একটা হাসপাতালে আয়ার কাজ ঠিক করেছে তার জন্য। আর কোনোদিন দীপু মাসির মেয়ের সাথে দেখা হবে কিনা সেটাও জানে না রূপান্বিতা। গলার ডান দিকে একটা জরুল ছিল দীপু মাসির মেয়ের, জন্ম দাগ। রূপান্বিতা আজ পর্যন্ত ঠিকঠাক প্রিপোজিশন বসাতে পারে না। ইংলিশ গ্রামার সে আজও নির্ভুলভাবে শিখে উঠতে পারেনি। তাই কোনো অফিসিয়াল লেটার পাঠানো বা ইমেল করার আগে বাবাকে একবার ড্রাফট দেখিয়ে নিতে হয়। কম্পিউটার অথবা স্মার্টফোনের স্ক্রিনে কাট, কপি, পেস্ট, ডিলিট করা যায় ইচ্ছে মতো, কিন্তু জীবনের নিয়ম আলাদা। মা বলতেন, জীবনে যেটা ঘটে যায় সেটা ঘটেই যায় রু, তাকে আর কিছুতেই মুছে ফেলা অথবা সংশোধন করা যায় না ইচ্ছে মতো। তাই যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়িস সেটা নিয়ে অনেক ভেবেচিন্তে তোকে এগোতে হবে। ভুল মানুষের সাথে জড়িয়ে পড়লে তোর গোটা জীবনটাই জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। কারণ মেয়েদের মাথার সিঁদুরের দাগ যেমন সহজে অস্বীকার করা যায় না, তেমনি চরিত্রেও যদি কোনো দাগ লেগে যায় সেটাকে মানুষের মন থেকে মুছে ফেলা আরও অনেক বেশি কঠিন। বুঝেছিস রু? তখন সেই ছোট্ট ভুলটিকে নিয়ে কাছের মানুষেরাও আমরণ তোকে পরিহাস করবে। সমাজ সংসারের বিদ্রূপের হাত থেকে বাঁচতে তখন সকলের থেকে বিচ্ছিন্ন হয়েই তোকে থাকতে হবে। জঙ্গলে একা থাকা যায় রু, কিন্তু হাজার মানুষের সাথে একসাথে বসবাস করেও নিজেকে সবার থেকে আলাদা করে রাখার মতো মানসিক যন্ত্রণা আর কোনো কিছুতেই নেই। মা কি কিছু টের পেতেন রূপান্বিতার মুখ দেখে? তবে মায়ের কথা শুনে রূপান্বিতার ভয় করত খুব, কিন্তু আজ আর একটুও ভয় করছে না রূপান্বিতার। নিজের চারিদিকে নিশ্ছিদ্র নীরবতার বলয় তো তৈরি করতে চায় রূপান্বিতা, যে নীরবতার নির্ভেদ্য সার সার ইট আর সিমেন্টের গাঁথনি ভেদ করে কেউ তাকে জিজ্ঞাসা করতে পারবে না, হ্যাঁ রে রু অথবা ইস রূপা, তোর কিংবা তোমার কপালে ওই কালশিটের দাগটা কি করে পড়লো রে? এমনকি তার দিকে বেশিক্ষণ চেয়ে থাকতেও ভয় পাবে মানুষ। ঠিক যেমন অগ্নিস্ফুলিঙ্গ দেখে মানুষ তফাতে থাকে, রূপান্বিতা তো কারো গলগ্রহ অথবা পরমুখাপেক্ষী নয়। তাহলে নিজের ব্যক্তিগত বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন কৈফিয়ত দেবে রূপান্বিতা? বাবা মনে প্রাণে বিশ্বাস করতেন, নিজের পায়ে না দাঁড়িয়ে মেয়েদের কখনোই বিয়ে করা উচিত নয়। বিয়ে করাটা কখনোই অ্যাচিভমেন্ট হতে পারে না। নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার পথে এইটাই ছিল রূপান্বিতার মস্ত সুবিধা। আর আজ সেই চাকরিটা তার বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন। লেখাপড়ার পাড় চুকিয়ে চাকরি পেতে অনেকটা দেরি হলো রূপান্বিতার। শাশ্বত চাকরি পেয়েছিল রূপান্বিতার আগেই। চাকরি পেয়ে হোটেলের নিভৃত কেবিনে বসে শাশ্বত তার হাত টেনে ধরে চুম্বন করেছে। আর আরও অনেক কিছু করতে চেয়েছিল শাশ্বত। রূপান্বিতা রাজি হয়নি। দীপু মাসির মতো এতখানি সোজা সরল হওয়া কোনো কাজের কথা নয়। সংসারে যে মানুষ বুদ্ধি করে চলতে পারে না, যে একেবারেই প্র্যাকটিক্যাল নয়, তার ভালোত্ব দেখে মানুষ ভবিষ্যতে শিক্ষা নিতে পারে, কিন্তু সেটা কখনোই অনুসরণযোগ্য হতে পারে না। রূপান্বিতার অনমনীয় মনোভাব দেখে শাশ্বত মুখ ভার করে বলেছে, তুমি আমাকে বিশ্বাস করো না রু? প্রেমের সুবাতাস বইতে শুরু করতেই তাদের সম্বোধনের ভাষার তুই থেকে তুমিতে উত্তরণ ঘটেছে। প্রস্তাবটা অবশ্য রূপান্বিতাই দিয়েছিল। রূপান্বিতা বলল, দেখো সু, তোমাকে যদি বিশ্বাস নাই করতাম তাহলে কি আমি আমার মনটা তোমাকে দিতে পারতাম বলো? কিন্তু তুমিও কি অন্য সব পুরুষের মতো শাশ্বত? ওই যারা মনে করে মেয়েদের শরীরটার দাম তাদের মনের চেয়ে অনেক অনেক বেশি? শাশ্বত বলল,
তুমি কিন্তু আমার ওপর এবার রেগে যাচ্ছ রু। শোনা বলে তুমি এইমাত্র আমাকে শাশ্বত বলেছ। রূপানিতা গম্ভীর মুখ করে বলল, না, রাগ করবে না। এতটুকু ধৈর্য নেই কেন তোমার? যে কাজগুলো বিয়ের পর মানায় সেটা আগে কেন করতে চাইছো তুমি? সংযমের অভাব দেখতে পাচ্ছি আমি তোমার মধ্যে। আমাদের ব্যাচের তুমি বেস্ট ছেলে ছিলে, কিন্তু আমি মনে করি সংযম ব্যতীত পাণ্ডিত্য ঘৃণার অযোগ্য। রূপানিতার দিকে এক পলক তাকিয়ে শাশ্বত তার প্রেয়সীর হাতে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিয়ে বলেছিল, কি আর করা যাবে ডিয়ার, আমার প্রেমিকাটি যদি আদ্যিকালের বদ্যি বুড়ি হয় তাহলে তো শালীনতা বজায় রেখে চলতেই হবে আমাকে। বিবাহ না হওয়া পর্যন্ত বিরহ ব্যথার ভার বুকে বয়ে বেড়াতে হবে। সখী যখন নিরুপায় তখন তো সখাকে বলতেই হবে, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না। রূপানিতা যখন কথাটা শাশ্বতকে বলেছিল তখন কি তার মধ্যে বিদ্রূপের হাসি ফুটে উঠেছিল? শাশ্বত যে তখন হাসছিল সেটা রূপানিতার চোখে পড়েছে, কিন্তু তার অন্তর্নিহিত অনুচ্চারিত ভাষা তো রূপানিতার দৃষ্টিকে ফাঁকি দিয়েছিল। মনে মনে তখন কি ভাবছিল শাশ্বত? আমার মধ্যে অসংযম আর অসামাজিকতার কতটুকু প্রত্যক্ষ করেছো তুমি? জালে আটকা না পড়লে আগের থেকে মানুষের প্রতারণা বোঝা কি এতই সহজ? কিন্তু কলেজে পড়ার সময়, তারপর একসাথে MBA করার সময়ও কি কিছুই চোখে পড়েনি রূপানিতার? চটুল ইয়ার্কি ফাজলামো করার সময় শ্রীরূপার সাথে যখন অতিরিক্ত ঘনিষ্ঠ হয়েছে শাশ্বত, তখন কেন সব দোষ শ্রীরূপার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল? এক হাতে যে তালি বাজে না, এই সহজ কথাটা কেন ভুলে গেল রূপান্বিতা? বন্ধুরা সবাই মিলে একসাথে কয়েকবার পার্টি করেছে ওরা, সেখানে শাশ্বতকে তো বেহেট মাতাল হয়ে যেতেও দেখেছে রূপান্বিতা। তখনও শাশ্বতকে নির্বিচারে বিশ্বাস করে রূপান্বিতা নির্দ্বিধায় মেনে নিয়েছিল। ওরা জোর করেছিল বলেই শাশ্বত ড্রিঙ্ক করেছে, এমনকি হিসেব করে যে সামান্য পান করেই ক্ষান্ত হতে পারেনি সেটাও অন্যদের দোষ। কিন্তু উল্টোটাও কি হতে পারে না? এই সব কিছুর মূলে প্রধান মাথা যে শাশ্বত, এই সব দুর্ঘটনার সিংহভাগ দায়িত্ব যে তার প্রেমাস্পদের, সেটা কি করে চোখ এড়িয়ে গেল রূপান্বিতার? নাকি সে চোখ বুজেছিল, ওই যাকে জেগে ঘুমিয়ে থাকা বলে? রূপান্বিতা কি প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছিল? কি দেখেছিল রূপান্বিতা শাশ্বতর মধ্যে? শাশ্বত নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু কারো অধীত বিদ্যা, কারো জ্ঞান কি তার মনুষ্যত্বের ঊর্ধ্বে স্থান পেতে পারে? নিজস্বতা হারিয়ে ফেললে কি মানুষ এভাবে কোনো মানুষকে নির্বিচারে বিশ্বাস করতে পারে? কিন্তু ব্যক্তিত্বহীন হয়ে আত্মসমর্পণ করাও যে মূর্খামি। এই মূর্খতাকে রূপান্বিতার বেশি বই পড়ার ফল। ঠাকুমা বলতো তাকে সবসময়, এত সবসময় বই নিয়ে, হারমোনিয়াম আর গানের খাতা নিয়ে বসে থাকিস না রু। চারদিকের বাস্তব জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলে তোর বুদ্ধির ধার যে ভোঁতা হয়ে যাবে। বই নিয়ে বসে থাকলে বুদ্ধির ধার ভোঁতা হয়ে যায় ঠিকই, তবে তার সাথে আরও একটা ঘটনা ঘটে। মেয়ে থেকে বউয়ের পদে অধিষ্ঠিত হবার পর সংসারের কাজ সম্পর্কে অনভিজ্ঞতা যে কোনো নারীকেই চরম দুর্দশায় নিক্ষেপ করতে পারে। রূপান্বিতা অবশ্য সেটা একেবারের জন্য ভাবেনি, বিশেষত যখন হবু শাশুড়ির সাথে রূপান্বিতার পরিচয় হয়েছিল। শাশ্বত চাকরি পাবার মাত্র কয়েক মাস আগে তার বাবা মারা গিয়েছিলেন। শাশ্বত তার মাকে সঙ্গে করে নিজেই নিয়ে এসেছিল রূপান্বিতার বাবার বাড়িতে। মা বাবা বেশ খুশি হয়েছিল তার সাথে আলাপ করে। তার বেশভূষা বেশ পরিপাটি, গাঢ় সবুজ পাড়ের সাদা ধবধবে শাড়িতে তাকে চমৎকার লাগছিল। চোখে কালো ফ্রেমের চশমা তার ব্যক্তিত্বকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কথাবার্তায় বেশ একটা আভিজাত্যের ছোঁয়া আছে মামুনির, আর সেটা হবে নাই বা কেন? শাশ্বতর মা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেছেন। কত বড় বাড়ির মেয়ে তিনি। তার ভাই কলেজে বাংলার অধ্যাপক, আবার রাজনীতির সাথেও যুক্ত শাশ্বতর মামা। কত রকম সমাজ সেবামূলক কাজের সাথে মামা নিজেকে জড়িয়ে রেখেছেন। সে কথা শুনলে সত্যি অবাক হতে হয়। পরোপকার করা, সমাজ সেবা করাকে রূপান্বিতার মা বলেন।
নেই কাজ তো খই ভাজ। কিন্তু রূপান্বিতা আর তার বাবার এসব কথা শুনে ভীষণই ভালো লাগছিল। এরকম সোশ্যাল ওয়েলফেয়ার করতে গেলে নিজের মনকে অনেক প্রসারিত করতে হয়। প্রথম দেখাতেই তিনি রূপান্বিতার চিবুক ধরে বললেন, বাহ, তোমাকে তো খুব মিষ্টি দেখতে। আমি কিন্তু তুই বলেই তোমাকে ডাকবো রু, আর তুমিও আমাকে আপনি বলবে না, তুমি বলবে। রূপান্বিতা খুশি হয়ে ঘাড় কাত করেছিল। রূপান্বিতা বুঝতে পারেনি এই বার্তার মধ্যে কোনো আন্তরিকতা নেই, এটা শুধুই একটা ডিপ্লোম্যাটিক কৌশল মাত্র। মানুষকে আপন করে নেবার অজুহাতে মানুষ যে কত রকম কূটনৈতিক পন্থা অবলম্বন করতে পারে তার কোনো ধারণা করাই মুশকিল। বিয়ের কয়েক মাস আগে থেকেই রূপান্বিতার মা মেয়েকে রন্ধনে দ্রৌপদী বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। রূপান্বিতা চূড়ান্ত অনীহা প্রকাশ করে মাকে বলল, তুমি কি কানে তুলো গুজে বসেছিলে মা? শুনতে পাওনি মামনি কি বলেছেন? আমি তো তার মেয়ে হয়েই সেখানে থাকব। আর তাছাড়া আমার তো আর 5টি স্বামী থাকবে না যে দ্রৌপদীর মতো আমায় রন্ধন পটিয়সী হতে হবে। দাদা ফুট কাটল মাঝখান থেকে, বোন, একজন পুরুষকে বশে রাখতে গেলেও মনে হয় রান্নাটা জেনে রাখা ভালো। রবি ঠাকুর নিমন্ত্রণ কবিতায় বলেছেন, যেন বাসনার সেরা বাসা রসনায়। বিয়ের পর ফুলশয্যার রাত যেন স্বপ্নের মতো কাটল রূপান্বিতার। স্বামীর কাছে লজ্জাবনত হয়ে ধরা দিয়েছিল রূপান্বিতা। কারো বলিষ্ঠ বাহুর আড়ালে আত্মসমর্পণের জন্য যে সে এতটা তৃষ্ণার্ত ছিল, সেটা যে মনের অগোচরে কোথায় ঘাপটি মেরে লুকিয়েছিল রূপান্বিতা বুঝতেই পারেনি। নিজের কাছেও মানুষ যে কতটা অচেনা থাকে সেটা অন্য আর একজন এসে যখন বুঝিয়ে দেয় চোখে আঙুল দিয়ে, তখন সত্যি আশ্চর্য হয়ে যেতে হয়। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে রূপান্বিতার সবাইকে যেন একটু অন্যরকম লাগলো। বাবা মা দাদা এমনকি কাজের মাসি পর্যন্ত তার প্রতি একটা অন্যরকম খাতির করার সংকেত সর্বদা প্রকাশ করছে। শালঙ্কারা কন্যাকে তৈজসপত্র সহ বাবা সম্প্রদান করেছেন শাশ্বতর হাতে, তাই সে এখন তার বাবার বাড়ির অতিথি হয়ে গেছে। বাপের বাড়ির সদস্যদের মনোভাব পরিবর্তনের পেছনে যে এই কারণটাই কাজ করছে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই সব জঘন্য নিয়ম কানুনের কথা ভাবলে কান মাথা গরম হয়ে ওঠে রূপান্বিতার, তিক্ততায় মন ভরে যায়। রূপান্বিতা বাপের বাড়ি এসে দোতলায় উঠে তার নিজের ঘরখানা দেখল। ছিমছাম পরিপাটি করে মা সাজিয়ে রেখেছেন ঘরখানা। এই বাড়িতে 2টি রাত রূপান্বিতা তার বরের সাথে এই ঘরেই একসাথে থাকবে। রূপান্বিতার ঘরের পশ্চিম দিকের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙানো আছে। রূপান্বিতা একটি ছোট টুলের ওপর দাঁড়িয়ে ছবিতে হাত রাখল। না, এতটুকু ধুলো ময়লা নেই। এই ঘর সাজানো নিয়ে রূপান্বিতার 16 আনা বাতিক আছে। থাকবে নাই বা কেন? সেই ছোট থেকেই বাবা বলে এসেছেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। দরজা জানলা গ্রিল বিছানার চাদর পর্দা সব থাকবে ঝকঝকে আর তকতকে। বালিশ ফোলানো থাকবে, টেবিলে রাখা ফুলদানিতে থাকবে টাটকা ফুল। পেতলের ফুলদানি রোজ তেঁতুল দিয়ে মেজে ঘষে ঝকঝকে রাখতে হবে। ঘরের মেঝে রোজ সাবান দিয়ে মুছে এতটা পরিষ্কার করা চাই যে সেই ঘরে পা রাখতে গিয়ে মনে হবে, ইস, এই ঘরে পা ফেলে ফেলে হেঁটে ঘরটা নোংরা করে ফেললাম কেন। রূপান্বিতার ঘর লাগোয়া খোলা ছাদ, সেখানে অনেকগুলো ফুল গাছের টব পরপর সাজানো রয়েছে। কোথাও ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে, আবার কোথাও জড়াজড়ি করে রয়েছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, জুই আর গোলাপের পাপড়ি। ছাদের খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে অসম্ভব ভালো লাগায় ভরে উঠেছে রূপান্বিতার মন। আত্মীয় মহলকে অগ্রাহ্য করে কখন যে চুপি চুপি শাশ্বত উঠে এসেছে রূপান্বিতা টের পায়নি। আর উঠে এসে শাশ্বত এক হাত দিয়ে রূপান্বিতার কোমর জড়িয়ে ধরেছে। ভালো লাগলো না রূপান্বিতার। সবসময় শাশ্বতর এই দেহ সর্বস্ব মনোভাব রূপান্বিতার একদম ভালো লাগে না। রূপান্বিতা মনের ভাব চেপে রেখে বলল, আমার এই বাগান তো তুমি আগে দেখোনি শু, ভাবছি এগুলোকে দমদমের বাড়িতে নিয়ে যাব, কেমন হবে বলো তো? শাশ্বত বলল, কেন গো, আমাদের এত সুন্দর এত বড় বাগান, সেখানে কত গাছ আছে, উঠোনে ফুল গাছের টব, পাতাবাহার গাছ, এত সব কিছু থাকা সত্ত্বেও তোমার মন ভরল না রু? আচ্ছা রু, তুমি কি এখন ওই বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে আপন ভাবতে পারলে না? তাছাড়া এই টবের গাছগুলো নিয়ে চলে গেলে তোমার মায়ের ভালো লাগবে? তুমি বলো রু।
শ্বশুর বাড়ি থেকে মাকে যখনই ফোন করতো রূপান্বিতা, তখনই মাকে মনে করিয়ে দিয়ে বলতো, মা, আমার গাছগুলোতে ঠিকঠাক জল দিচ্ছ তো? ঘরের মেঝে মাসিকে দিয়ে দিনে 2 বার করে মোছাচ্ছ তো? মা বলতেন, ওরে পাগল, এই বাড়িটা হলো আমার বাড়ি, ভবিষ্যতে তোর বৌদির বাড়ি হবে, শ্বশুর বাড়িটাই হলো মেয়েদের নিজের বাড়ি। শোন মা, বাপের বাড়ির কথা ভুলে গিয়ে স্বামীর ঘরকে তো আপন করে নিতে হবে। রূপান্বিতা বলল, কি বলছো মা? যে বাড়িতে নিঃশ্বাস নিয়ে আমি বড় হলাম একটু একটু করে, সেই বাড়িটা কি করে পর হয়ে যায়? ওই ঘর আমার নিজের ঘর, এটা তো শাশ্বতর বাড়ি, তাই না? মা বলল, তোদের এখনকার দিনের মেয়েদের এইসব ন্যাকামের কথা আমার মাথায় ঢোকে না রু। স্বামীর ঘরই হলো মেয়েদের শেষ ঠিকানা, একান্ত আপন, নিজের সংসার। বলেই বলল, আমি তরকারি বসিয়েছি রু, পরে কথা বলবো। বিরস মুখে ফোন রেখে দিল রূপান্বিতা। তার এখন সময় কাটছে না। বিয়ে উপলক্ষে অফিস থেকে 18 দিনের ছুটি নিয়েছে রূপান্বিতা। হানিমুন সেরে ফিরে এসে সে কাজে যোগদান করবে, এই আবদার রূপান্বিতাকে শাশ্বত করেছিল। বলেছিল, তোমার তো অনেক ছুটি পাওনা আছে রু, 17-18 দিন ছুটি নিলে তোমার অসুবিধে কোথায়? তুমি এখন এবারই নতুন বউ, অনেকেই এখন এ বাড়িতে আসবে তোমার সাথে আলাপ করতে। মায়ের বিশেষ বন্ধুরা, প্রতিবেশীরা, মায়ের সমাজ সেবা সংগঠনের সদস্যরা, এদের প্রত্যেকের সাথে তো বউ ভাতের সন্ধ্যায় ঠিকভাবে আলাপ পরিচয় সেরে ফেলা সম্ভব হয়নি। তাছাড়া তুমি দেখবে রু, নতুন বাড়িতে নিজের ঘর নিজের মনের মতো করে সাজিয়ে তুলতে তোমার ভালো লাগবে। বাপের বাড়ির দেওয়ালে প্রাণের ঠাকুর রবি ঠাকুরের ছবি টাঙিয়ে রেখেছে রূপান্বিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি যেন ঈশ্বরের দৃষ্টির মতো। ঘরের যে কোনো কোণে গিয়ে দাঁড়ালেই মনে হয় তিনি তাকিয়ে আছেন, গভীরভাবে মানুষের মনের মধ্যে ডুব সাঁতার দিয়ে যেন দেখে নিতে চাইছেন মনের অগোচরে কোনো পাপ লুকানো আছে কিনা। শ্বশুর বাড়িতে শোবার ঘর হলো রূপান্বিতার নিজের ঘর, কিন্তু একলার ঘর তো নয়। সেখানে তাকে রুম শেয়ার করতে হয় স্বামীর সাথে। সেই স্বামী দেবতা নিজেই যখন রূপান্বিতাকে বলল বেডরুম নিজের মনের মতো করে সাজিয়ে ফেলতে, তখন প্রথমেই রূপান্বিতার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙানোর কথা মনে হলো। কথাটা শাশ্বতকে বলতেই সে প্রায় আঁতকে উঠল। বলল, না না রু, একেবারেই এরকম কিছু করো না। তিনি যদি দেওয়াল জুড়ে দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে থাকেন, তাহলে তো আমাদের এই খুল্লা প্রেমের পথে তিনি কাটার মতো খচখচ করবেন। এইসব পরিকল্পনা তুমি ত্যাগ করো রু। আর তাছাড়া দেওয়ালে কোনো কিছু টাঙানো থাকলেই আমার ভয়ঙ্কর বিশ্রী লাগে। দেওয়াল থাকবে পরিষ্কার ঝকঝকে, সেখানে কোনো পেরেকে ঝোলানো ক্যালেন্ডার কিচ্ছুটি থাকবে না। শাশ্বতর সাথে কখনো কোনো তর্কে যায় না রূপান্বিতা। ছোটবেলায় দাদার সাথে যখন ঝগড়া করতো রূপান্বিতা, মা বলতো, একই রু, ছেলেদের সাথে এভাবে ঝগড়া করলে তুই সংসার করবি কি করে? মা একটু আড়ালে গেলেই রূপান্বিতা আবার ঝগড়া শুরু করত দাদার সাথে। কিন্তু দীর্ঘ 7-8 বছর ধরে প্রেম করার পর শাশ্বতর সাথে সংসার করতে এসেছে রূপান্বিতা। সেই কথা বিস্মৃত হয়ে সে তো শাশ্বতর বিরুদ্ধে যেতে পারে না। শাশুড়ির কথার অবাধ্য হওয়া তো আরও রুচিহীনতা। ড্রয়িং রুমে অয়েল পেন্টিং লাগানো আছে কয়েকটা, সেসবই শাশুড়ির পছন্দের। সেখানেও নিজের পছন্দ মতো কোনো কিছু লাগানোর এখতিয়ার রূপান্বিতার নেই। বাগানে মাটি কোপাতে গিয়েছিল রূপান্বিতা। গাছেদের সঙ্গে থাকতে তার ভালো লাগে। কি অসম্ভব সহ্য শক্তি ওদের, ভাবলে সত্যি অবাক হতে হয়। সত্যি বলতে কি, রূপান্বিতা জীবনে প্রথম প্রেমে পড়েছিল তার মামার বাড়ির শিমুল গাছটির। এখানেও একটি শিমুল গাছ আছে। গান গাইতে গাইতে গাছের গায়ে হাত বোলাচ্ছিল রূপান্বিতা। যেমন মামার বাড়ি গেলে সঞ্চয়িতার সাথে গলা মিলিয়ে গাইত, ও পলাশ ও শিমুল, কেন এ মন মোর রাঙালে, জানি না আমার এ ঘুম কেন ভাঙালে। শাশুড়ি বাধা দিয়ে বললেন, এ কি রু, তুই এসব কেন করছিস? এসব কাজ করার জন্য তো নিতাই আছে। রূপান্বিতা তাই সম্পূর্ণ বেকার। আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ কোনোদিনই সে তেমন করেনি। বই হাতে নিয়ে মগ্ন হয়ে বসে দীর্ঘক্ষণ কাটিয়ে দিতে পারে রূপান্বিতা। এই বাড়িতে বইয়ের কালেকশন প্রচুর, ছোটোখাটো লাইব্রেরি বলা চলে। তাই শাশ্বত বেরিয়ে যাবার পরই রূপান্বিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিয়ে পড়তে বসল।
মামনি তখন পুজোয় ব্যস্ত। অভিযাত্রিক উপন্যাসটি আগে কখনো পড়েনি রূপান্বিতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রূপান্বিতার প্রিয় লেখক। উপন্যাসটি পড়তে পড়তে তুমুল ভালো লাগার আবেশে ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়ছিল রূপান্বিতা। কখন বেলা গড়িয়ে গেছে, ঘড়ির কাঁটা 12:30 পেরিয়ে গেছে, শিপ্রাদি এসে তাকে ডেকে ফিরে গেছে, রূপান্বিতা টের পায়নি। মামনি ঘড়ি ধরে 12:30টায় খেতে বসেন। রূপান্বিতার জন্য তিনি অপেক্ষা করতে পারলেন না। নিজের খাওয়া শেষ হলে মামনি বাড়ির পরিচারক থেকে শুরু করে শিপ্রাদি সবাইকে খেয়ে নিতে হুকুম দিলেন। রূপান্বিতার খাবার ঢাকা দিয়ে রেখে 2:45 বেজে গেলে সেই খাবার ফেলে দেবারও তিনি হুকুম দিলেন। কারণ বেশি বেলা করে দ্বিপ্রাহরিক আহার করা যুক্তিযুক্ত নয় বলেই তিনি মনে করেন, তাতে হজমের গোলমাল হতে পারে। শিপ্রাদি 2:30 নাগাদ রূপান্বিতাকে শেষবারের মতো ডাকতে এসে ফিরে গেল। মামনির বিড়াল মিনু সেদিন তৃপ্তি করে মধ্যাহ্ন ভোজ সারল। 3:30 নাগাদ বইখানি পড়া শেষ করে স্টাডি রুমের আলমারিতে তুলে রাখতে এসে মৃদু ধমক খেল রূপান্বিতা। এই সময় লাইব্রেরি রুমে মামনিকে বসে থাকতে দেখে রূপান্বিতা অবাক হলো, কারণ মামনি তখন তার বেডরুমে থাকেন। ওই সময় শিপ্রাদিকে দিয়ে মামনি তার পায়ের ম্যাসাজ করান। রূপান্বিতার দিকে তাকিয়ে মামনি ঈষৎভ্রু কুঁচকে বললেন, কই, আমাকে একবার বইটা দে তরু, দেখি একবার। রূপান্বিতা মামনির হাতে বইটা দিতে তিনি বললেন, মলাটের এক জায়গায় একটু কুঁচকে গেছে, ভেতর দিকের পাতায় তোর আঙুলের একটু তৈলাক্ত দাগও লেগেছে। মাথায় তেল মেখেছিস বুঝি, নাকি তোর হাতে ক্রিম ফাউন্ডেশন কিছু লেগেছিল? একটু দেখে শুনে তো পড়তে হয় রু। এগুলো শাশ্বতর বাবা নিজে হাতে করে আমায় কিনে প্রেজেন্ট করেছিলেন। শুধু এটুকু নয় রে, তিনি নিজে হাতে করে মলাট লাগিয়ে দিয়েছিলেন। এগুলো তো শুধুই কটা ছাপার অক্ষরের বই নয় বাবু, এই সবই যে তার অমূল্য স্মৃতি। সেটুকু যদি তোরা নষ্ট করে দিস, আমি কি নিয়ে বাঁচব বলতো? শাশুড়ি আঁচল দিয়ে নিজের অশ্রুহীন আঁখি পল্লব সযত্নে মুছে নিলেন। মামনির এই দীর্ঘ বক্তৃতার পর সে সমস্ত বইতে আর হাত দিতে সাহস হয়নি রূপান্বিতার। রূপান্বিতা লাইব্রেরি রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে আসার সময় বৃদ্ধ নিতাইদা বলল, ঠিক সময়ে ভাত খেতে কেন এলে না গো বৌমা? তোমার ভাত, তরকারি, মাছ সব যে শিপ্রা মিনুকে দিয়ে দিল। আমার কাছে একটু চিরা আছে, খালি খালি খিদে পাই বলে আনিয়ে রেখেছি, ওটা ভিজিয়ে দেব, খাবে মা? বাগানে পাতিলেবু আছে, লেবু নুন দিয়ে চিরা মেখে দেব। অসম্ভব খিদে পেয়েছিল রূপান্বিতার, তবু তার খাবার মিনুর পেটে চলে গেছে শুনেও কান্না পেল না রূপান্বিতার। একটুও কষ্ট হলো না, বরং নিতাইদার মুখের দিকে তাকিয়ে বাবার কথা মনে পড়ছিল। ছোটবেলায় মায়ের কথা না শুনলে, জিনিসপত্র ভেঙে চুরে নষ্ট করলে অথবা বৃষ্টিতে ছোটাছুটি করলে মা যখন ঘরে বন্ধ করে রাখতেন, তখন স্নেহমাখা প্রশ্রয়ের দৃষ্টি নিয়ে বাবা এভাবেই ভর্ৎসনা করতেন, পরিত্রতার ভূমিকায় অবতীর্ণ হতেন। হঠাৎ রূপান্বিতার ইচ্ছে হলো নিতাইদার পায়ে হাত দিয়ে প্রণাম করতে। সেই কথা মনে হতেই মলির মুখে ব্যথাতুর হাসি ফুটিয়ে নিতাইদার পা স্পর্শ করতে যেতেই বৃদ্ধ সাংঘাতিক ভয় পেয়ে দুপা পিছিয়ে সরে গেল। তারপর রূপান্বিতার হাত ধরে বলল, এ কি করছো বৌমা? বাড়ির চাকর আর মনিবের মধ্যে একটা ফারাক থাকে। এ বাড়িতে সেই সব সাবেকি নিয়ম মেনে না চললে বড়মা কিন্তু খুব রেগে যাবেন। তোমার ওপরে তো বটেই, সেই সাথে আমার ওপরেও। শাশুড়ির ভাবমূর্তি করা, রুটিনে বাঁধা তার গোটা দিন। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ তিনি বাগানে ঘোরেন, তারপর স্নান সেরে পুজোয় বসেন। রান্নাঘরে গিয়ে টুকিটাকি নির্দেশ দেন শিপ্রা মাসিকে। এখানে বেশিরভাগ সিম্পল রান্না, কোনো রান্নাতেই তেল মশলার কোনো ব্যবহার নেই। মাছ, চিকেন এবং প্রায় যাবতীয় তরকারি সিদ্ধ করেই খাওয়া হয়। রোজই প্রায় একই রকম ব্রেকফাস্ট, হয় চিকেন স্যান্ডউইচ নয় টোস্ট অমলেট। এক একদিন টোস্টের সাথে আলু সেদ্ধ থাকে গোলমরিচ দিয়ে। রোজ রোজ এই শুকনো টোস্ট খেতে রূপান্বিতার ভালো লাগে না। এর চেয়ে রূপান্বিতার আলু ভাজা রুটি খেতেও অমৃত লাগে। রূপান্বিতা একদিন লুচি আর আলু ভাজার কথা বলতেই মামনি প্রায় আঁতকে উঠলেন। বললেন, ছি রু, ওই সব জাঙ্ক ফুড কি কোনো শিক্ষিত মানুষ খায় নাকি? তুমি দেখছি আমার নাম ডোবাবে। তা তোমার যদি টোস্ট খেতে খারাপ লাগে, তাহলে দুধ কর্নফ্লেক্স অথবা ওটস খাবে। দুধ খেতে রূপান্বিতা মোটেই ভালোবাসে না, কিন্তু রোজ পাউরুটি খাবার হাত থেকে বাঁচতে অগত্যা ওই দুধ কর্নফ্লেক্স অথবা ওটস খেয়ে স্বাদ বদল করার চেষ্টা করছে।
জোরে মিউজিক চালালে সেটা যদি রবীন্দ্রসঙ্গীত হয় তাতেও মামনির অসুবিধে হয়। টিভি এত আস্তে চালিয়ে দেখতে হয় যে বিরক্ত হয়ে রিমোট টিপে টিভি অফ করে রূপান্বিতা গুম হয়ে বসে থেকেছে। যেখানে এত সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হয়, সেই বাড়িটাকে কেমন করে নিজের বাড়ি বলে বাইরের লোকের কাছে অহমিকা প্রকাশ করবে সেটাই ভেবে পায় না রূপান্বিতা। এমনকি সেই ভাবনাটা নিজের মনে স্থান দিলে নিজের সাথে নিজের প্রতারণা করা হবে বলে তার মনে হয়। সংসারে মায়ের তুল্য পৃথিবীতে কেউ হয় না। সেই মাকে ফোন করতে গেলে মাই যদি তাকে ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে বন্ধু বান্ধবীদের কাছে কতটুকু সময় দাবি করতে পারে রূপান্বিতা? তিয়াশা আর মৃদুল তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। ওদের ফোন করতেই দু একটা কথা বলার পর দুজনেই তাকে বলল, তোর এখন শুয়ে বসে আর শপিং করে সময় কাটবে রূপা। শাশ্বত সেন বিশাল কোম্পানির বিরাট পোস্টে আছেন। তোর শ্বশুর মশাইয়েরও তো শুনেছি অগাধ সম্পত্তি, কিন্তু আমাদের তো খেটে খেতে হবে রূপা। তোর সাথে বসে বসে গল্প করলে আমাদের চাকরি থাকবে? রূপান্বিতা আর কথা বাড়ায়নি। রূপান্বিতা কয়েক মাইল দূরত্বে ফোনের এপারে বসে বিষণ্ণ আর উদাস দৃষ্টিতে সোনার চুড়ি আর সোনা বাঁধানো শাখাপলার সোনার শৃঙ্খলে আবদ্ধ হয়ে নিজেই নিজের ঠোঁট কামড়ে রক্তাক্ত হয়েছে। হানিমুনে গিয়ে পুরীর সমুদ্র সৈকতে চিকচিকে ভিজে বালিতে পায়ের দাগ ফেলে হাঁটতে হাঁটতে নিবিড় হলো রূপান্বিতার শাশ্বত। উঁচু ঢেউয়ের সামনে মাথা নিচু করে বসে পড়ছে দুজনেই। এত লোকের সামনে স্বামীর সাথে অন্তরঙ্গ হতে লজ্জায় আড়ষ্ট হচ্ছে রূপান্বিতা। দ্বিতীয় দিন স্নান করতে রূপান্বিতা অস্বীকার করল। একবার একটু পা ভিজিয়েই বলল, আমি আর নামবো না সু, তুমি যাও। নিজে স্নান করার চেয়ে তোমার স্নান করা দেখতেই আমার বেশি রোমাঞ্চ হবে। শাশ্বত বলল, সে কি রূপ, তুমি শুধু দেখলে যে আমার মন ভরবে না? খাবারের দিকে তাকিয়ে দেখলে ভগবানের পেট ভরে, মানুষের তো ভরে না। তোমাকে জড়িয়ে ধরে তোমার শরীরের উত্তাপ না নিলে যে আমার ঠান্ডা লেগে যেতে পারে। রূপান্বিতা খিলখিল করে হেসে উঠল, বলল, চিন্তা নেই, রাতে মেডিসিন দিয়ে দেব। শাশ্বত চোখ টিপল, বলল, রাতে উসুল করে নেব বলছো? আদুরে ধাক্কা দিয়ে স্বামীকে সরিয়ে দিল রূপান্বিতা। রূপান্বিতার সারা শরীরে তখন সুরের হিল্লোল। যার পথ চেয়ে দিন গুনেছি, আজ তার পদধ্বনি শুনেছি। ও বাতাস, কেন আজ বাঁশি তব বাজায়ে দিলে তুমি এ হৃদয় সাজায়ে। শাশ্বত সাঁতার জানে, শাশ্বত সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকবে, ঢেউয়ের সাথে লুকোচুরি খেলবে না, সেটা তো কিছুতেই হতে পারে না। তাই একাই চলল সমুদ্র স্নানে। শাশ্বত আগেও এসেছে বেশ কয়েকবার পুরী বেড়াতে। পুরী হলো বাঙালির তীর্থক্ষেত্র। বাবা বেঁচে থাকতে প্রায় প্রতি বছর আসত। গত বছর যখন এসেছিল শাশ্বত, তখন সঙ্গে ছিল মা, মামা আর মামার ঘনিষ্ঠ রাজনীতির কয়েকজন পুরুষ ও মহিলা। একলা স্নান করতে করতে দূরে বালিতে দাঁড়িয়ে থাকা রূপান্বিতা শাশ্বতর দৃষ্টিপথে ফিকে হয়ে গেল। শাশ্বতর চোখ হঠাৎ আটকে গেল অহনার দিকে। অহনা এসেছে পুরী বেড়াতে, একা স্নান করছে সমুদ্রে নেমে। আশ্চর্য তো, অহনা যে ভালো সাঁতার জানে না, এত উঁচু ঢেউ সামলাবার ক্ষমতা যে তার নেই, সে কথা জেনেও সে এরকম একটা হঠকারী কাজ করতে পারল কি করে? অহনার সঙ্গী সাথীরাই বা ওকে একা ওভাবে সমুদ্রে নামতে দিল কেন? অহনা নিশ্চয়ই পুরী বেড়াতে একা আসেনি। আরে, অহনা তো ভেসে যাচ্ছে। ঝটপট একটু এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল শাশ্বত। অহনার খোলা চুল লেপটে গেল শাশ্বতর সারা শরীরে। বলিষ্ঠ আলিঙ্গনে আবদ্ধ হয়ে অহনা মিটিমিটি হাসছিল। নরম স্নিগ্ধ স্পর্শে শাশ্বত বারবার ফিরে যাচ্ছিল 1 বছর আগের সেই অতীতে। সমুদ্র স্নান যেন তখন বাতিকে দাঁড়িয়েছিল অহনার। অহনা শিক্ষিতা, কিন্তু রূপান্বিতার মতো সংস্কৃতি মনস্ক নয়। অহনা বিবাহে বিশ্বাস করে না। অহনা দুরন্ত, অহনা বেপরোয়া। অহনা মনে করে নারী পুরুষের শারীরিক আকর্ষণের লোভ তো চিরন্তন, তবে আর তাতে বিয়ের বাধাবাধি কিসের প্রয়োজন? ভালোবাসা কেবল একজনের সাথেই হবে আর অন্য কোনো মানুষের সাথে মিলিত হওয়া যাবে না, এসব ধ্যান ধারণা অহনার ভোগাস বলে মনে হয়। শাশ্বত বলেছিল, সে কি, 4টে দেওয়াল আর একটা বন্ধ দরজার লক আপ দরকার নেই তোমার? অহনা চোখ টিপে বলেছিল,
একদমই না। আমি কাউকে লকআপের আসামি বানাতে চাই না গো। আমি শুধু আনন্দ করতে চাই, উপভোগ করতে চাই জীবনটাকে। কয়েক মুহূর্তের উদযাপনের সেই শরীরী খেলা শেষ হবার পর ভালোবাসার মানুষটিকে তার ইচ্ছে মতো দিন যাপনের জন্য খোলা আকাশে উড়িয়ে দিতে চাই। চিরজীবনের মতো তাকে মুক্তি দিলেও আমার কোনো আফসোস থাকবে না। শাশ্বত বলল, কারো বউ হবার কোনো লোভ নেই তোমার? দেহ পসারিণী যারা, তারাও কিন্তু মনের গভীরে কারো আজীবনের সঙ্গী হবার স্বপ্ন লালন করে। অহনা বলল, আমি জাস্ট কোনো অন্ধকূপের মধ্যে নিজেকে বন্দিনী করতে চাই না। যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ সময় কাটাবো, ভালোবেসে সময় কাটাবো, কোনো অর্থের প্রলোভনে নয়। নিরাপত্তার আশায় খাঁচার পাখির মতো ছটফট করা আমার জীবনের উদ্দেশ্য নয়। মুখে যে যাই বলুক, একটা মানুষের প্রতি আজীবন কারো ভালো লাগা থাকে না, থাকতে পারে না, এটা সম্ভবই নয়। বিয়ে একটা ইনস্টিটিউশন, সকলের প্রতিষ্ঠান বিরোধী হবার মনের জোর থাকে না বলেই প্রেমহীন সম্পর্ক তারা বয়ে নিয়ে বেড়ায়। দৃঢ়ভাবে নিজের শরীরের সাথে অহনাকে মিশিয়ে নিয়ে শাশ্বত লঘুস্বরে প্রশ্ন করল, তোমার নতুন সঙ্গীটি কোথায়? জলে নামতে ভয় পেয়েছে নাকি প্রকাণ্ড ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে নতুন সঙ্গীর অনুসন্ধান করছে? অহনা আলতো করে শাশ্বতর গালে ঠোঁট ছুঁয়ে মুখ লুকালো তার বুকে। অহনা শাড়ি পরেছিল। আরও একটি প্রকাণ্ড ঢেউ এসে অহনার আপাত মস্তক এলোমেলো করে দিল। সমুদ্রের গর্জনে দুজনে শিহরিত হলো অকারণ পুলকে। দুজনেরই স্মৃতির তলায় তখন উকিঝুঁকি দিচ্ছিল প্রথম রাতের সেই অনভ্যস্ত খুনসুটির কথা। নরম স্প্রিং দেওয়া ডানলো গদির ম্যাট্রেসের শয্যায় অনভিজ্ঞ শাশ্বতকে সেদিন রীতিমতো গাইড করেছিল অহনা। সেদিক দিয়ে অহনাকে শাশ্বতর গুরু বলা যেতেই পারে। শাশ্বত এখন তার ঋজু দেহের আশ্রয়ে বন্দি করেছে অহনাকে। নোনা জলের ঝাপটায় শাশ্বতর আদুরে হাতের খুনসুটি সহ্য করতে করতে অহনা পরম আশ্লেষে বলল, সব কাজ ফেলে রেখে ছুটি নিয়ে একলাটি চুপি চুপি পালিয়ে এসেছিলাম সমুদ্রের নির্জনতা উপভোগ করব বলে। দিলে তো সব মাটি করে? শাশ্বত বলল, সমুদ্রের তলায় যে মাটিই থাকে, কি আর করা যাবে বলো? বলেই অহনাকে জড়িয়ে ধরে লাফিয়ে উঠল শাশ্বত, ঢেউয়ের সাথে সামঞ্জস্য রেখে। অহনার মতো রূপান্বিতা সাহসী নয়, সে বড্ড ভীতু। তার সাথে এই লুটোপুটি তেমন উপভোগ্য নয়। ঢেউ একটু শান্ত হতেই অহনা বলল, খুব সাহস না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। সব বলে দেব তোমার ওই পুতুল পুতুল নেকুপশু বউকে। শাশ্বত বলল, এখনই বলবে? চলো তাহলে এবার ফেরা যাক। তার স্বামীকে বিছানায় এত পটু আর দক্ষ প্রেমিক করে কে গড়ে তুলল, সেটাও তো রূপান্বিতা জানা দরকার। শাশ্বতর কথায় দুজনেই দস্তুর মতো শব্দ করে হেসে উঠল। সমুদ্র তীরে বালির ওপর দাঁড়িয়ে রূপান্বিতা গল্প জুড়েছে এক পৌর দম্পতির সাথে। মেয়ের বিয়ে দিয়ে তারা এখন ছাড়া হাত পা। দ্বিতীয়বার মধুচন্দ্রিমা করতে তারা বেরিয়েছেন। পৌর একটু তফাতে দাঁড়িয়ে চারদিকে নজর রাখতে রাখতে রূপান্বিতা আর তার স্ত্রীর মধ্যে যেসব কথাবার্তা হচ্ছে শুনছেন। পৌরের স্ত্রী বললেন, ভালোই করেছ মা, রোজ রোজ স্নান করতে নানামাই ভালো। মাথা ভর্তি বালি নিয়ে কোন স্বর্গলাভ হবে শুনি? যত সব আদেকলাপনা। বরের সাথে জলে নেমে প্রেম করতে কেন হবে গো? ঘরের চক্ষুপির মধ্যে কি প্রেম জমে না নাকি? লোক দেখিয়ে বরের ওপর হামলে না পড়লে যেন এদের চলে না। পৌরা একবার বক্র দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। গতকাল যখন স্বামীর সাথে স্নান সেরে পাড়ে উঠেছিল, রূপান্বিতা তখন তার ভিজে সপসপে শরীরে পাতলা টি শার্ট লেপটে গেছিল। রূপান্বিতা খুব একটা সুন্দরী না হলেও তার অঙ্গ সৌষ্ঠব বেশ দেখার মতো, তাই সেই সুখকর দৃশ্য অনেকের মতোই তার পৌর স্বামীও লোলুপ দৃষ্টি মেলে উপভোগ করছিল বলেই পৌরার বদ্ধমূল বিশ্বাস। ব্যাটা ছেলেদের চরিত্রে তার মোটেও বিশ্বাস নেই। মুখে যাই বলুন, রূপান্বিতার জায়গায় থাকলে তিনি কখনোই স্বামীকে ওই ঢেউয়ের চক্রজালে একা ছাড়তেন না। কে জানে বাবা, ওখানে কোনো মায়াবিনী কুহুকিনীর সাথে জলকেলি করতে গিয়ে পাড়ে দাঁড়ানো বউয়ের কথা হয়তো ভুলেই গেল। পৌরা আবার স্বামী স্ত্রীর কোন নিভৃত প্রেমের রহস্য হয়তো এখনই ব্যাখ্যান করতে বসবেন, সেই ভয়ে রূপান্বিতা কথা ঘুরিয়ে লাজুক হেসে বলল, যা বলেছেন মাসিমা, সমুদ্রে নামলেই আবার মাথা ভরা বালি হবে। এই নোনা জলে চুলের একেবারে সঙ্গীন দশা হয়, শ্যাম্পু করলেও যেন যেতে চায় না। পৌরা একবার নিজের চুলের দিকে তাকালেন।
সরু টিকটিকি ন্যাজের মতো একগোছা চুল কাঁধের ওপরে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলের বরফ তিনি কলপের আড়ালে লুকিয়ে ফেলেছেন। অন্যদিকে চূড়ো করে বাঁধা রূপান্বিতার টপ নট যেন বিরাট আকার কালো উঁচু গিরিশৃঙ্গের মতো দাপট দেখাচ্ছে। তার এরকম ঘন কালো দীর্ঘ কেশ কোনোদিনই ছিল না। একটু চুল হবার আশায় তিনি কিনা করেছেন, কিন্তু চুল কেবল দুমদাম উঠেছে, কখনো হুরুদ্দুম গজায়নি। নানা রকম তেল আর কেশ বর্ধনকারী প্রসাধন দ্রব্য তিনি চুলে লাগিয়ে পরীক্ষা করেছেন। ঘরোয়া টোটকাও অনেক অ্যাপ্লাই করেছেন। পেঁয়াজ আর ছাঁচি পেঁয়াজের মধ্যেকার পার্থক্য স্বামীকে বোঝাতে গিয়ে রবিবারের সকালের জলখাবার তৈরি হতে বেলা গড়িয়ে দুপুর হয়েছে। ভাত খেয়েছেন বিকেলে। স্বামী অবশ্য বিরক্ত না হয়ে স্ত্রীর সব কথা হাসি মুখে শুনে বলেছেন, তুমি যদি বলো গিন্নি কেরোসিন তেলের সাথে নন্দন কাননের ঘাস ফুটিয়ে মিশ্রণ তৈরি হচ্ছে কোনো অচিন পুরীতে, বিশ্বাস করো আমি তার সন্ধানেও যেতে পারি। তোমার মাথায় যাতে নতুন চুলের জঙ্গল তৈরি হয় সেটাও তো আমার দেখা কর্তব্য। বিয়ে মানে তো শুধুই খাওয়া পড়া আর কয়েকটা জৈব প্রয়োজন মেটানো নয়। স্বামীর এহেন কথায় পৌরা আরও অপমানিত বোধ করতেন। কেশবতী কন্যা দেখলেই তার চরম ঈর্ষা হয়, এমনকি আজ এই বয়সে এসেও। ছোটবেলায় মা বলতো, ওরে খুকি চুলের মাথা নিয়ে জন্মাতে হয়, এ কি জোর করে বাইরে থেকে মেখে ঝুঁকে হয়? আপনার স্বামীর সাথে একজন মহিলাকে হাত ধরাধরি করে সাঁতার কাটতে দেখছি। আপনাদের সাথে আগের দিন এনাকে দেখিনি তো, পূর্ব পরিচিত নাকি নাকি এখনই মহিলাকে উদ্ধার করতে গিয়ে আলাপ হলো? পৌর ভদ্রলোকের প্রশ্নে দুই অসম বয়সী মহিলার বিষম আলাপচারিতা ঠোক্কর খেল। পৌরা ঠোঁট মোচড়ালেন। বেশি বেশি রূপের অহংকার মেয়েটার। স্বামীকে একলা ছেড়ে দিয়ে দিব্যি বসে বসে তাদের সাথে গল্প করছে। নাও এবার ঠেলা বোঝো এখন। ভাবতে ভাবতে রূপান্বিতার আর্দ্র চোখের দিকে তাকিয়ে মায়া হলো পৌরার। বৌভাতের রাতে অহনার সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন মামুনি। রূপান্বিতার মনের পর্দায় ধীরে ধীরে ছায়া ছবির মতো সেই চিত্র ভেসে উঠছিল। রু মিট অহনা। খুব শিগগির হয়তো ওকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে শপথ নিতে দেখতে পাবে। দল থেকে সেরকমই ভাবনা চিন্তা করা হচ্ছে, মানে লোকসভার ভোটে অহনাকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর ব্যাপারে কথাবার্তা হচ্ছে। ওর আরেকটা পরিচয়ও আছে, শি ইজ শাশ্বতর বেস্ট ফ্রেন্ড অলসো। আগের বছর পুরীতে ওদের ইন্টিমেসি দেখে তো আমার মনে হয়েছিল শাশ্বত অহনাকে লাইফ পার্টনার করবে, কিন্তু শাশ্বত বলল ও নাকি তোমার সাথে অনেকদিন ধরেই রিলেশনশিপে আছে। মামুনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মামা তাকে থামিয়ে দিয়ে বললেন, ও শিট, বিয়ের মতো একটা ফাকিং ইনস্টিটিউশনে জড়িয়ে কারো জীবন নষ্ট করার কথা অহনা জাস্ট ভাবতেই পারে না। কথাগুলো বলার সময় মামা যেভাবে এক হাত দিয়ে অহনার কোমর বেষ্টন করে রেখেছিলেন সেটা দেখে রূপান্বিতার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। ওরা একটু তফাতে যেতেই সঞ্চয়িতা রূপান্বিতার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোর মামা শ্বশুর তো আমাদের পাড়ার বিখ্যাত ব্যক্তি রে। কথাটা বলেই অর্থপূর্ণ ইঙ্গিত করে সঞ্চয়িতা হেসেছিল। সেই ইঙ্গিতে কোনো সম্মান অথবা শ্রদ্ধাবোধ ছিল না, ছিল ব্যঙ্গ মিশ্রিত কৌতুক। শাশ্বত আর অহনা উঠে আসতেই রূপান্বিতা অহনাকে উদ্দেশ্য করে বলল, এত তাড়াতাড়ি উঠে এলেন যে? আরও খানিকক্ষণ এনজয় করতে পারতেন। শাশ্বত তো শুধু লেখাপড়ায় ফার্স্ট নয়, কর্মক্ষেত্রে সুপারভ, সাঁতারে বেঙ্গল চ্যাম্পিয়ন আর আরও অনেক খেলাতে বেশ পারদর্শী। রূপান্বিতার কথা শেষ হতে না হতেই অহনার শাশ্বত দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে চপল সুরে হেসে উঠল। রূপান্বিতার মনে হলো ওদের এই হাসির শব্দ সমুদ্রের গর্জনকেও যেন অতিক্রম করে গেল। রূপান্বিতার বাবা বলেন, নরানাং মাতুলক্রম। রূপান্বিতার মনে পড়ছিল বৌভাতের সন্ধেবেলা সঞ্চয়িতার বলা সেই বাক্যটা, তোর মামা শ্বশুর তো আমাদের পাড়ার বিখ্যাত ব্যক্তি রে। বিখ্যাত না কুখ্যাত? আর শাশ্বত জন্মসূত্রে সেই খ্যাতির উত্তরাধিকারী বা কতখানি? রূপান্বিতার বুকের ভেতর চাপা জলোচ্ছ্বাস হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে ধূপধাপ শব্দ তুলতে তুলতে মার্জিত আর মধুর থাকার আপ্রাণ চেষ্টা করছিল। আবেগ হলো উষ্ণ তপ্ত প্রস্রবণের মতো। সমুদ্র সৈকতে অহনার সাথে শাশ্বতকে দেখে রূপান্বিতার মনে হয়েছিল তার সাজানো বাগান বুঝি শুকিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে হোটেলের রুমে ফিরে যখন ভিজে গায়ে তাকে জড়িয়ে ধরে দীর্ঘ চুম্বন করেছিল শাশ্বত, তখন আবার সেই ইমোশনের নৌকায় বসেই শাশ্বতর কাছে আত্মসমর্পণ করেছিল রূপান্বিতা।
রূপান্বিতার মনে হয় সে কি প্রথম থেকে খুব বেশি মোলায়েম ব্যবহার করে ফেলেছিল, তাই মাথায় চড়ে বসেছিল শাশ্বত। এই অভিযোগ মা করেছিল, কিন্তু জন্মসূত্রে যে লাম্পটের অধিকারী তাকে কিভাবে কতদিন পর্যন্ত বসে রাখা সম্ভব? এই কথা মাকে বলেও বিশেষ কোনো লাভ হতো বলে মনে হয় না, কারণ মায়ের তো তখন একটাই চিন্তা চেপে বসেছে মাথার ভেতর, দাদার বিয়ে নিয়ে মা তখন মহাব্যস্ত। তাই রূপান্বিতা যদি তখন বাপের বাড়ি তার স্থায়ী ঠিকানা করে ফেলে, তাহলে বাড়িতে বৌমা আনতে অসুবিধে হবে মায়ের। রূপান্বিতা কিছুতেই বুঝতে পারে না কেন ননদ আর বৌদি পরস্পরের বন্ধু হয়ে থাকতে পারে না। ননদ এমনকি শাশুড়ি পর্যন্ত কেন যে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে? জটিল এবং কঠিন প্রশ্ন। মেয়েরা মেয়েদের শত্রু, এই প্রবচনটি শুনলেই কি ঘৃণা যে জাগে রূপান্বিতার মনে। ফুলশয্যার রাতে শাশ্বত যখন রূপান্বিতার নখরঞ্জনী লাগানো লম্বা লম্বা শিল্পীর মতো আঙুলগুলো নিজের বাম হৃদয়ের ওপর রেখে বলল, শুনতে পাচ্ছ রু, মাই হার্ট বিটস ফর ইউ। রূপান্বিতা তখন এক ঝটকায় হাত সরিয়ে বলল, মিথ্যুক, এইসব মিষ্টি মিষ্টি কথা আর কতজনকে বলেছ তুমি? শাশ্বত বলল, অন গড রু, এই প্রথম তোমাকে বললাম। রূপান্বিতা বলল, মেয়েদের কতটা নির্বোধ মনে করো তুমি? এইমাত্র 2 ঘন্টা আগে তোমার মা আমাকে বললেন অহনার সাথে তোমার বেশ একটা ভালো রকম ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। শাশ্বত বলল, এভাবে মামুনিকে আর কোনোদিন তোমার মা বলবে না রু, ওটা শুনতে খুবই শ্রুতিকটু লাগে। আর একটা কথা সবসময় মনে রাখবে, মেয়েরা বউরা শ্বশুর বাড়ি এলে সিনিয়র মেয়েদের কাছে নানা রকম কথা ও কাজের দ্বারা আহত হয়েই থাকে। কি আর করা যাবে ডিয়ার, তোমরা মেয়েরা যে মেয়েদের শত্রু, এটাই তো তোমাদের প্রাপ্তির পথে প্রধান অন্তরায়। রূপান্বিতা বলল, ছি, এসব কি কথা বলছো শাশ্বত? তুমি যথেষ্ট শিক্ষিত, তোমার কাছ থেকে এরকম কোনো কমেন্টস আমি মোটেই আশা করি না। মনে রেখো, মেয়েরাই মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। বিপদের দিনে মেয়েরাই তো মেয়েদের পাশে দাঁড়ায়। রূপান্বিতার তখন শুধু মনে পড়ছিল দীপু মাসির কথা। দীপু মাসির প্রেগনেন্সির সময় মা কিভাবে তার পাশে দাঁড়িয়েছিল। 8 মাসের পর থেকে দীপু মাসিকে মা কোনো কাজ করতে দিত না, নিয়মিত ডাক্তার দেখাতে নিয়ে যেত, এমনকি তার সেবা পর্যন্ত করেছে। আবার এই মাই তো চিরকাল প্রত্যাশা করেছে বাড়িতে বৌমা এলে মাকে আর ভাত নামাতে হবে না, যেতে হবে না আগুন তাতে। এই সাংসারিক স্বাচ্ছন্দ্যটুকু উপভোগ করার জন্য মায়ের মধ্যে তীব্র বাসনা লক্ষ্য করেছে রূপান্বিতা। বাবা বলতেন, তাহলে বিয়ের নাম করে ছেলেরা সত্যি সত্যি মায়ের জন্য দাসী আনতে যায় বলো? বাবা এসব বললেই মা তেলে বেগুনে জ্বলে উঠত, বলতো, বুঝতেই পারছি আমার বিরুদ্ধে এইসব কথা বলে বৌমার কান ভাঙাবে তুমি। আমার সুখ দেখলেই তো তোমার গা জ্বালা করে। এমনিতেই শাশুড়ি বৌমার চিরকালীন দ্বন্দ্ব বিরোধের আগুন জ্বলছে রাবণের চিতার মতো, তার উপর তোমার মতো ঘরশত্রু বিভীষণ থাকলে তো সোনায় সোহাগা। শাশ্বতর চোখে তখন ব্যঙ্গ আর তাচ্ছিল্যের হাসি। তোমরা মেয়েরা বাইরে থেকে যতটা আধুনিক মনস্ক দেখাও না কেন, মনের মধ্যে পরস্পরের প্রতি একটা ঈর্ষা কাজ করে তোমাদের। অবশ্য ভালোবাসার মানুষকে নিয়ে এরকম একটা জেলাসি থাকে, আর তাই তুমি অহনাকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করছো। ঈর্ষার কথা শুনে রূপান্বিতা উত্তেজিত হয়ে বলল, তাই যদি বলো শাশ্বত, আমার কিন্তু মনে হয় ছেলেরা এ ব্যাপারে মেয়েদের তুলনায় অনেক বেশি সন্দেহপ্রবণ, আর সেজন্যই তো মেয়েদের বহুদিন পর্যন্ত গৃহবন্দী হয়ে থাকতে হয়েছে। আরও একটা কথা কি অস্বীকার করতে পারো তুমি? কর্মজগৎ এবং অনেক ক্ষেত্রেই ছেলেরাও কি পরস্পরের যুযুধান হয়ে ওঠে না? প্রবল আকর্ষণে শাশ্বত কাছে টানতেই রূপান্বিতা হুমড়ি খেয়ে পড়েছিল শাশ্বতর বুকের ওপর। সেই সব স্মৃতি রূপান্বিতার মনে চিরকাল অমর হয়ে থাকবে। রূপান্বিতার পিঠের ওপর হাত রেখে তার অন্তর্বাসের স্পর্শ সুখ গ্রহণ করতে করতে আহ্লাদের সুরে শাশ্বত বলেছিল, আচ্ছা রু, অহনাকে নিয়ে আলোচনা করেই কি আজকে রাতটা কাটিয়ে দেব আমরা? নিজের কানেই তো শুনেছ সব। অহনার টার্গেট হলো রাজনীতির জগতে নিজের প্রতিষ্ঠা অর্জন করা। তাছাড়া ওই রকম একটা মেয়ের সাথে কয়েক ঘন্টা কাটাতে মন্দ লাগে না ঠিকই, কিন্তু তাই বলে সারা জীবন, জাস্ট হরেবল। অহনা কেবল কয়েক ঘন্টার সাথী হবার জন্যই উপযুক্ত, আর রূপান্বিতা হলো শাশ্বতর সারা জীবনের আশ্রয়। এই কথা শুনে কি প্রচ্ছন্ন গর্ব অনুভব করেছিল রূপান্বিতা?
এতটা তরল সে কি করে হতে পারলো সেই মুহূর্তে? নাকি শরীরী আকর্ষণের উন্মাদনায় সে নিজেও তখন বিভোর হয়ে গিয়েছিল? কত রাত পর্যন্ত যে তাকে জাগিয়ে রাখত শাশ্বত। রূপান্বিতা গুনগুন করত সারা শরীর জুড়ে, যায় বেলা যাক না, আখি দুটি থাক না, সুন্দর স্বপ্নে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। সুন্দর স্বপ্নে মগ্ন, যেন এলো আজ সেই শুভ লগ্ন। তাও ঠিক, কথাটা মনে মনে বলে দীর্ঘশ্বাস ফেলে রূপান্বিতা। এইরকম একটা মেয়ের সাথে কয়েক ঘন্টা কাটিয়ে ফেললেই তো শরীর বিনিময়ের খেলা সম্পূর্ণ করা যায়। শাশ্বতর কাছে প্রেমের পূর্ণতা মানে তো এক বিছানায় শোয়া। আর রূপান্বিতার ক্ষেত্রে এই কাজটা বিয়ে না হওয়া পর্যন্ত সম্পূর্ণ হওয়া সম্ভব নয় বলেই হয়তো এক প্রকার বাধ্য হয়েই রূপান্বিতাকে বিয়ে করেছিল শাশ্বত। তাই অবধারিতভাবে কিছুদিন পর থেকে আকর্ষণ কমতে শুরু করেছিল ধীরে ধীরে। কিছুদিন মানে অবশ্য আক্ষরিক অর্থে কিছুদিন নয়। এই শরীরী আকর্ষণ স্থায়িত্ব লাভ করেছিল রূপান্বিতার গর্ভসঞ্চার হবার পর আরও প্রায় 1 মাস পর্যন্ত। তারপরেই মাথা চাড়া দিল সেই কুটিল প্রশ্ন, কে আসছে? কন্যা সন্তান না বংশের কুল প্রদীপ? আর সেই বেআইনি পরীক্ষা নির্বিঘ্নে সুসম্পন্ন করবে শাশ্বতর রাজনীতিবিদ মামা। হানিমুন সেরে বাড়ি ফিরতেই রূপান্বিতা দেখল শিপ্রাদির ধুম জ্বর, আর সেই অসুস্থতা সহ্য করেই হেসেল ঠেলছে শিপ্রাদি। রূপান্বিতা রান্নাঘরে এসেছিল খাবার জল নিতে, আর সেই কাজটা করতে গিয়ে ধাক্কা লাগলো শিপ্রাদির সাথে। রূপান্বিতা বলল, এ কি শিপ্রাদি, তোমার গা তো বেশ গরম, চোখ দুটোও তো দেখছি লাল হয়ে উঠেছে। ডাক্তারবাবু তো আজ এসেছিলেন মামুনের রুটিন চেক আপ করতে, তুমি তখন ডাক্তারবাবুকে দেখিয়েছিলে? শিপ্রাদি ভয়ে প্রথমে চুপ করে থাকে। তাকে চুপ করে থাকতে দেখে রূপান্বিতা অধৈর্য হয়ে ওঠে, বলে, দাঁড়াও, আমি এখনই মামুনিকে গিয়ে সব বলছি। শিপ্রাদি এবার রূপান্বিতার হাত চেপে ধরে বলে, ডাক্তারবাবু তো তোমাদের জন্য আসেন বৌমা, আমাকে মামুনি নিজেই ওষুধ দিয়েছেন। বাড়ির কাজের লোকদের জন্য কি ডাক্তারবাবু আসেন নাকি? কি যে বলো তুমি, খালি বই মুখে নিয়ে বসে থাকো বলেই তোমার বুদ্ধি এখনো পাকেনি। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে রূপান্বিতা, ভাবে এও কি সম্ভব? এইসব মানুষরাই নাকি পরোপকার করে বেড়ায়, সমাজ সেবা করে। সন্ধ্যের সময় এক প্রকার জোর করেই শিপ্রাদিকে নিয়ে পাড়ার একজন ডাক্তারবাবুর চেম্বারে যায় রূপান্বিতা। কোনো কথা সে শোনে না শিপ্রাদির। বলে, তোমার মেয়ে যদি আজ তোমাকে তার উপার্জনের টাকায় ডাক্তার দেখাতে নিয়ে যেত, তাহলে তুমি তাকে বাধা দিতে পারতে শিপ্রাদি? শিপ্রা নিঃসন্তান, সন্তান ধারণে অক্ষম বলেই শ্বশুর বাড়ি থেকে সে বিতাড়িত হয়েছিল। রূপান্বিতার কথা শুনে সে কেঁদে ফেলল। সন্ধেবেলা মামুনি বেরিয়ে গেলেন এনজিওতে মিটিং করতে, শাশ্বত মায়ের সাথেই গেল। রূপান্বিতাকে যাবার কথা বলতেই সে বলল, আমার একটা অন্য কাজ আছে সু, তোমরা যাও। ডাক্তারের ওষুধ পেটে পড়তেই শিপ্রাদি এক রাতের মধ্যেই অনেকটা চাঙ্গা হয়ে উঠল। পরদিন সকালে তাকে দেখে মামুনি বলল, বাহ, আমার ডাক্তারই তো ভালোই কাজ দিয়েছে শিপ্রা, ভাবছি এবার আমি নিজেই গরিব মানুষদের চিকিৎসা পরিষেবা দেব। রূপান্বিতা ভাবে, কেমন মানুষ এরা, গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কথা বলতে এদের কি এতটুকু বাধে না? রূপান্বিতা প্রতিবাদ করার উপক্রম করতেই কাতর চোখে তাকে মিনতি জানায় শিপ্রা। ঠোঁটে হাত চাপা দিয়ে মুখ বন্ধ রাখার অনুরোধ জানায়। রূপান্বিতা আর কথা বাড়ালো না, তার অফিস যাবার তাড়া আছে। 18 দিনের ছুটির পর আজই সে প্রথম কাজে যোগদান করছে। বিয়ের পর 1 বছর 2 মাস বেশ নিশ্চিন্তে কাটল রূপান্বিতার। যদিও মাঝে মধ্যেই মনে পড়ত ক্ষুধার্ত দুটি অগ্নিগোলকের কথা। পুরীর হোটেলে পাশের রুমেই আস্তানা গেড়েছিল অহনা। দুজনের ব্যালকনি ছিল পাশাপাশি। রাতে সমুদ্র দেখবে বলে বায়না করত শাশ্বত। তখন দুজনে ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই অহনার জাগ্রত সেই অগ্নিগোলক দেখে এক প্রকার শিউরে উঠত রূপান্বিতা। সময়ের প্রলেপে সেই দৃষ্টি বিস্মৃতির অতলে তলিয়ে যাবার আগেই অফিস থেকে ফিরে রূপান্বিতা দেখল অহনা এসেছে তাদের বাড়িতে। অতিথিকে আন্তরিকতা দেখানোই ভদ্রতা। বলল, কি ব্যাপার ভাই, 1 বছর কোনো দেখা সাক্ষাৎ নেই, এতদিন পর মনে পড়ল বুঝি? তুমি বসো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে বসে কফি খাওয়া যাবে। অহনা তাচ্ছিল্যের হাসি হাসল, বলল, না ভাই, আমি এবার উঠব, আমার কফি খাওয়া মিটে গেছে। রূপান্বিতা অহনার মুখ দেখে অশনি সংকেত পেল। রূপান্বিতার মনে হলো শুধু কফি সে খায়নি, শাশ্বতর মাথাও চিবিয়ে খেয়েছে, আর তার অনুমান যে অভ্রান্ত সে প্রমাণও সে একটু পরেই পেল। রূপান্বিতা ওয়াশরুম থেকে বেরোতেই শাশ্বত বলল,
স্নান করলে কি সব পাপ ধুয়ে ফেলা যায় রূপান্বিতা? রূপান্বিতা আশ্চর্য হয়ে বলল, তার মানে তুমি কি বলতে চাইছো? শাশ্বত চাপা স্বরে গর্জন করে উঠল, কয়েকদিন ধরে লক্ষ্য করছি অফিস থেকে ফিরতে বেশ রাত হচ্ছে, তা কার সাথে আশনাই চলছে এখন? অহনা নিজের চোখে সব দেখেছে। এতক্ষণে রূপান্বিতার কাছে অহনার এ বাড়িতে আসার কারণটা পরিষ্কার হলো। সে বলল, অফিসের কাজে আমাকে একটা দামি রেস্টুরেন্টে যেতে হয়েছিল ক্লায়েন্ট নিয়ে। কেন তুমি জানো না? এর জন্য আমি কখনো কোনো ব্যাখ্যা চেয়েছি তোমার কাছে? শাশ্বত বলল, চুপ কর শালাচ্ছে নালি মেয়ে ছেলে কোথাকার, আমাকে কাজে বোঝাতে এসেছে। আর শোন, এবার থেকে পুরো মাইনের টাকা আমার হাতে দিবি। মা অনেকদিন ধরেই বলছে আমাকে, মেয়ে ছেলেদের হাতে টাকা থাকলেই তারা বিপদগামী হয়। ব্যাংক থেকে শুরু করে যেখানে যত টাকা পয়সা আছে সব আমার নামে লিখে দিবি। অবশ্য যদি তুই এখানে থাকতে চাস, সংসার করার খুব শখ তাই না? আসল কথা হলো, অন্যের ঘাড়ে বসে খেয়ে অন্যের ঘরে নিজের দখলদারি প্রতিষ্ঠা করে ফ্রিতে যদি জীবনটা চালিয়ে নেওয়া যায়। গান্ডু পেয়েছিস তুই আমাকে? রূপান্বিতা নিরুত্তর, হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রূপান্বিতা। শাশ্বতকে কিছুদিন আগেই হাতে রামায়ণ নিয়ে এসে পড়তে দেখেছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে সওয়াল করতেও শুনেছে। যে মানুষ রামায়ণ পড়ে, রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে এতটা উন্মুখ, সে কি করে এরকম অপভাষা প্রয়োগ করতে পারে? রূপান্বিতার বাবা বলেন, রামায়ণ পড়া প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। কেন জানিস মা, রামায়ণ শুধু একটি মহাকাব্য নয়, এমনকি রাম আমাদের দেবতা বলেও আমি এই কথা বলছি না রু। রামায়ণ পড়লে তবেই একজন মানুষ উপযুক্ত ভাষা শিক্ষা করতে পারে। বাল্মীকি রামায়ণ মানে শুধু সীতাহরণ অথবা রাম রাবণের যুদ্ধ নয়, ব্যাকরণ জানা এবং অপশব্দ না ব্যবহার করার শিক্ষা। চরম রাগের মুহূর্তেও কিভাবে নিজেকে সংযত রাখতে হয়, প্রতিপক্ষকে সম্মান জানাতে হয়, সেই শিক্ষা আমাদের দেয় রামায়ণ। রূপান্বিতা বলল, আগে তোমার ভাষা ঠিক করো। রূপান্বিতা এ কথা বলতেই তাকে সজোরে ধাক্কা দিল শাশ্বত। তখনই টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে খাটের কোনায় আঘাত লেগে কালশিটে পড়ল রূপান্বিতার কপালে। দরজা খোলাই ছিল। মামনি ঘরে ঢুকে বললেন, এসব কি হচ্ছে শাশ্বত? তুমি যে একটু আগে আমাকে বললে রূপান্বিতা কনসিভ করেছে। বলেই হাত ধরে রূপান্বিতাকে তুলে মামনি বলল, তোমাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে রু। কাল আর তোমাকে অফিসে যেতে হবে না। যদি কন্যা ভ্রূণ হয় তাহলে আর এসব ঝামেলা জিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। সংসারের সবচেয়ে কাছের মানুষের কাছে এই আকস্মিক আঘাতে রূপান্বিতার মেরুদণ্ড দৃঢ়তর হয়েছে। সে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, তার আর কোনো প্রয়োজন হবে না মামুনি। ঝামেলা শুদ্ধ আমি নিজেই কাল সকালে বিদেয় হব এখান থেকে। কপালের কালশিটের ওপর দামি মেকআপের আস্তরণ লাগিয়ে বাপের বাড়ি এলো রূপান্বিতা। কারণ কালশিটের দাগ মানুষের কৌতূহলী চোখের নজরে এলে, মুখে আহা উহু করলেও স্বামীর কাছে সে হেনস্থা হয়ে শুনলে আসলে যে অনেকেই মজা পাবে, সেটা কি রূপান্বিতা জানে না? রূপান্বিতা বেল বাজাতেই মা আশ্চর্য হলো। দরজা খুলে প্রথমেই মা তার বড় সুটকেসের দিকে তাকালো, তারপর বলল, তুই একা এসেছিস? রূপান্বিতা বলল, সব বলছি, আগে আমাকে ঘরে ঢুকতে দেবে তো মা? মা বেজার মুখে সরে দাঁড়ালো। রূপান্বিতা ঘরে ঢুকে সোফায় বসে বলল, কয়েকটা দিন আমাকে থাকতে দাও মা, তারপর একটা ফ্ল্যাট ভাড়া করে আমি চলে যাব এখান থেকে। 3 মাস পরেই দাদার বিয়ে। সন্ধেবেলা দাদার হবু স্ত্রী এলো। সব শুনে সে বলল, তা ভালো, এক বাড়িতে সারা জীবন ননদের সাথে ঘর করা আমার পক্ষে অসম্ভব। তুমি আলাদা না থাকলে সে ব্যবস্থা আমাকেই করতে হতো। রূপান্বিতা বলল, বালাই ষাট, তুমি যাবে কেন? আমাদের সমাজ সংস্কৃতিতে ছেলের বউকে তাড়িয়ে মেয়ের সাথে ঘর করা কতটা লজ্জার তুমি জানো না? মা বলল, কিন্তু তোর এই অবস্থায় তুই একলা থাকবি কি করে রু? জামাইয়ের সাথে তোর শাশুড়ির সাথে আরেকটিবার কথা বলে কি বিষয়টা মিটিয়ে ফেলা যায় না? রূপান্বিতা বলল, যে হাত একবার উঠেছে সেটা আবার উঠবে মা। এই বারবার মানিয়ে নেবার কথা বলেই যে তোমার মতো কত মা তাদের মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেটা যদি একবার জানতে মা। কেন মা, মেয়েরা কি একা একজন বিশ্বস্ত পরিচারিকা নিয়ে থাকতে পারে না? বাবা বলল, তর্ক করিস না রু, বাচ্চাটা আগে হোক, তারপর সে বড় হয়ে গেলে তোর যেখানে খুশি তুই যাস, আমি বাধা দেব না। রূপান্বিতা বলল, নিতাইদা আমাকে বলেছে নতুন ভাড়াঘর ঠিক হয়ে গেলেই তার মেয়েকে সে আমার কাছে পাঠিয়ে দেবে। তার মেয়ের সংসারে এখন খুব টানাটানি চলছে। নিতাইদার জামাই খুব অসুস্থ, তার নাতনি বেশ বড় হয়ে গেছে, এবার উচ্চ মাধ্যমিক দেবে, বাবাকে সে দেখে রাখতে পারবে।
যথাসময়ে কন্যা সন্তানের জন্ম দিল রূপান্বিতা। বৌমার হাতে সংসারের ভার দিয়ে রূপান্বিতার মা বাবা মেয়ের কাছে এসেই থাকছেন। মা বাবা কিছুতেই শোনেনি। ফোন করে খবর দিয়েছিল শাশ্বতকে। শাশ্বত বলেছে, গো টু হেল। মেয়ের জ্বালায় আজকাল প্রায়ই রাত জাগতে হয় রূপান্বিতাকে। মেয়ে দিনে যতটা পারে ঘুমিয়ে নেয়, রাতে মাকে জাগিয়ে রাখে। রূপান্বিতা ভাবে এই এক প্রকার ভালো হয়েছে। সারাদিন সে অফিসে থাকে, রাতে মেয়ের সাথে কথা হয়। ভোরের দিকে লেগে এসেছিল রূপান্বিতার দু চোখের পাতা। অদ্ভুত একটা স্বপ্ন দেখে গোঙানির মতো শব্দ বেরোচ্ছিল তার মুখ দিয়ে। মা এসে তাকে ধাক্কা দিয়ে তুলে বললেন, কি রে রু, কোনো দুঃস্বপ্ন দেখেছিস বুঝি? স্বপ্নের প্রতিটা কথা স্পষ্ট মনে আছে রূপান্বিতার। রূপান্বিতা দৌড়ে গিয়ে টিভি চালিয়ে দিল। প্রায় প্রতিটা সংবাদ চ্যানেলে একই খবর দেখাচ্ছে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে হাইওয়েতে। গাড়িতে বসে থাকা 3 জনের মুখই ক্ষত বিক্ষত। 3 জনের মুখে অসংখ্য কাটাকুটি দাগ। যেন মনে হচ্ছে কেউ একটা ধারালো ছোরা দিয়ে কাটাকুটি খেলেছে। একজনের পকেটে রাখা মোবাইল ফোনটি অক্ষত আছে, যেখান থেকে মৃতদের শনাক্তকরণ সম্ভব হয়েছে। সঞ্চালক বলছেন, যতদূর জানা যাচ্ছে গাড়িতে ছিলেন অহনা মিত্র, অহনার গুরু তথা প্রখ্যাত রাজনীতিবিদ সুদর্শন দাস এবং তার একমাত্র দিদির পুত্র সন্তান শাশ্বত সেন। রাত 11টার সময় এই হাইওয়ে ধরে তারা সম্ভবত দীঘার দিকে যাচ্ছিলেন। শনি এবং রবিবারের ছুটি কাটানোই যে তাদের উদ্দেশ্য ছিল সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। বৃষ্টি হবার দরুন রাস্তা ভিজেছিল। দুর্ঘটনাস্থলের আশেপাশের ছড়িয়ে থাকা মদের বোতলের ভাঙা টুকরো দেখে বোঝা যাচ্ছে তারা 3 জনেই মদ্যপ অবস্থাতেই ছিলেন। এই অবস্থায় গাড়ির স্টিয়ারিং সম্ভবত শাশ্বতবাবুর হাতেই ছিল। গাড়ির চাকা পিছলে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট, কিন্তু তাদের মুখে এত কাটাকুটির দাগ আঁকল কে? রহস্য সেখানেই। প্রত্যক্ষদর্শী এক লরি চালক যা বলছেন সে কথা মোটেই বিশ্বাসযোগ্য নয়। দর্শক বন্ধুরা, আপনারা তার মুখ থেকে শুনুন সেই রহস্যময়ীর কথা। সৌমেন্দু, লরি চালকের মুখ থেকে আমরা শুনতে চাই ঠিক কি দেখেছিলেন তিনি। লরি চালক হাউমাউ করে কেঁদে উঠলেন, বাবু, আমি কিছু জানি না বাবু। লরি চালিয়ে আসছিলাম তো দেখি কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পালিয়ে আসতুম আমি, কিন্তু আমার হেল্পার বলল একটা জেনানা মাথায় কাপড় ছিল, মুখ দেখতে পাইনি। বলেই হাউমাউ করে কেঁদে উঠতেই পুলিশ তাকে ধমক দিল। তখন লোকটি আবার বলতে শুরু করলো, ওটা ভূত ছিল বাবু। হেল্পার বলতেই গাড়ি থামিয়ে আমরা নেমে দেখতে গেলাম। ও জেনানাটা 2 হাতে কাচের ভাঙা টুকরো নিয়ে ওই লোকটার 3টের মুখ কাটছিল আর হাসছিল। ও মানুষ নয় বাবু, বিশ্বাস করুন, ভূত। ওর মুখে শুধু 2টো চোখ ছিল, ও কঙ্কাল ছিল ওটা। আমাদের দেখেও হাসতে হাসতে চলে গেল। বলল, করবি মেয়েদের সর্বনাশ করবি তোরা, তোদেরও মুখ এমনি করে দেব। এই কালা মুখ নিয়ে ঘুরবি সারাটা জীবন, মরে গেলেও এই রকম কাটা দাগ নিয়ে পরের জন্মে জন্মাবি। শুনেই তো আমরা 2জন অজ্ঞান হয়ে পড়ে গেলাম বাবু। আপনারা তো স্পটে এসে আমাদের দেখেছেন। অকুস্থল ঘুরে আসার পর আবার হাল ধরেছেন সঞ্চালক। গম্ভীর স্বরে তিনি বলতে শুরু করলেন, লরির ড্রাইভার যে নেশা করেছিল আশা করি সবাই সেটা বুঝতে পারছেন, নইলে হাইওয়েতে যে পেতনির আমদানি ঘটেছিল সে কথাই আমাদের বিশ্বাস করতে হয়। এই বিজ্ঞানের যুগে যা নিতান্তই হাস্যকর। আসলে রহস্য তেমন কিছু নয়। রাস্তায় পড়ে থাকা ভাঙা কাচের টুকরো এবং গাড়ির স্টিয়ারিংয়ের আঘাত লেগে এমনটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রূপান্বিতা টিভি বন্ধ করতেই মা ডুকরে কেঁদে উঠল। বাবা অস্ফুটে বলল, কর্মফল রূপ, ভগবান তো আছে মাথার উপর, তিনি সব অন্যায়ের যথাসময়ে বিচার করেন। রূপান্বিতা নিস্তব্ধ হয়ে বসে রইল। ভগবান শাস্তি দিয়েছেন না দীপু মাসির আত্মা? এই নিয়ে বাবার সাথে তর্ক করতে রূপান্বিতার দুষ্প্রবৃত্তি হলো না। মানুষ মরে যাবার পর তো ভগবানের কাছেই যায়, সেক্ষেত্রে মারা যাবার পর তো দীপু মাসিও ভগবান হয়েই গেছে। রূপান্বিতার কাছে আজ সেদিনকার সঞ্চয়িতার কথাটাও পরিষ্কার হয়ে গেল। মামাই তাহলে অনিষ্ট করেছিল দীপু মাসির। আজ ভোরের স্বপ্নে দীপু মাসি তো সে কথাই বলল রূপান্বিতাকে। গত পরশু করোনা হয়ে মারা গেছে দীপু মাসি। বেঁচে থাকতে দীপু মাসি যে প্রতিশোধ নিতে পারেনি, মরে গিয়ে সেটা পেরেছে। তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের কারণও তো দীপু মাসি।
দীপু মাসির কঙ্কাল সামনে দেখেই তো ভয়ে গাড়ির স্টিয়ারিং ঠিকঠাক ধরতে ব্যর্থ হয়েছিল শাশ্বত। রূপান্বিতার মুখে হাসি ফুটল। মৃত মানুষ যে জীবিতর চেয়েও বেশি আনন্দ দিতে পারে সেটা আজ সে প্রথম অনুভব করল। কিন্তু তার তো এখন বসে বসে শুধু আনন্দ করলেই চলবে না। দীপু মাসি যে রূপান্বিতাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গেছে। দীপু মাসির মেয়ে উত্তরবঙ্গে আছে, দীপু মাসির এক সহকর্মীর বাড়িতে। তাকে নিয়ে আসতে হবে সেখান থেকে। নিজের মেয়ের মতো করে লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করতে হবে। স্নান করে এসে রূপান্বিতা বলল, মা, আমি শিলিগুড়ি যাচ্ছি, 9:30টায় ফ্লাইট। তোমাদের বলা হয়নি গো, গত পরশু দীপু মাসি মারা গেছে, তার মেয়েকে নিয়ে আসবো আমি। মা সন্দিগ্ধ স্বরে বলল, তুই কি করে জানলি? রূপান্বিতা একটু তুতলে বলল, ওই হাসপাতাল থেকে আমায় ফোন করেছিল। মা বলল, ওরা তোর নম্বর জানলো কি করে? বাবা বলল, আহ, তুমি এত প্রশ্ন করো না তো, মেয়েকে যেতে দাও, একটা ভালো কাজের জন্যই তো যাচ্ছে। অভাগীর মেয়েটাকে যদি যথার্থ মানুষ করতে পারে তবেই তো শান্তি। তুই যা মা, আর দেরি করিস না, বেরিয়ে পড়। কিন্তু তার মনে হয় এখন 12-13 বছর বয়স। সেই তো জন্মের পর দেখেছিস তাকে, চিনতে পারবি তো মা? রূপান্বিতা বলল, পারবো বাবা। মনে নেই তোমার, দীপু মাসির মেয়ের গলার ডান দিকে একটা জরুল আছে, জন্মদাগ। বেরোনোর সময় মা নাতনিকে কোলে নিয়ে এসে দাঁড়ালো, বলল, দুর্গা দুর্গা, একেই বলে ঈশ্বরের কৃপা। তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর একটি মেয়েকে বাঁচতে দিতে চায়নি, আর ভগবান তোকে আজ একসাথে 2টি মেয়ের মা করে দিল। রূপান্বিতা মাকে প্রণাম করে ট্যাক্সিতে উঠে বসলো। এয়ারপোর্ট যাবার পথে তার বারবার মায়ের কথা মনে পড়ছিল। সত্যি তো, আজ থেকে রূপান্বিতা 2জন মেয়ের মা, আর তার কোনো ক্ষোভ নেই কারো প্রতি, কোনো বঞ্চনা নেই তার জীবনে। প্রাপ্তির মধুর সুরে তার হৃদয় আজ উদ্ভাসিত। ট্যাক্সিতে বসে রূপান্বিতা নিরুচ্চারে গাইছিল, এ জীবনে যতটুকু চেয়েছি মনে হয় তারও বেশি পেয়েছি। ও আকাশ, কেন আজ এত আলো ছড়ায়ে, আমারে যে দিলে তুমি ভরায়ে। ও পলাশ, ও শিমুল। কদিন আগে একটা গল্প করেছিলাম যে এক মেয়ের মৃত্যুর প্রতিশোধ সেই মেয়ের আত্মা এসে তারপর নিয়েছে। একজন কমেন্ট করেছিল, তিলোত্তমা কি পারে না তার মৃত্যুর প্রতিশোধ নিতে? আজ আবার এই গল্পটি পড়ে সেই কথাই মনে পড়ল। সত্যি, তিলোত্তমা কি পারে না তার প্রতিশোধ নিতে, প্রত্যেকটি মেয়ের সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের প্রতিশোধ নিতে? কখনো গল্পের শেষে বলিনি, আজ বলছি, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর।